জি শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। একজন জি কথা শুনতে বলবেন? পাচ্ছি। জি ওয়ালাইকুম জি, আসসালাম। ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছি। তো আমাদের সবাইকে সালাম এবং ধন্যবাদ আজকে সেশনে আসার জন্য। তো যেমনটি বলেছিলাম, আমাদের এটা হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যান্ড ফ্রিল্যান্সিং, এই কনসেপ্টে আমরা কথাবার্তা বলবো আর কি। এটা একটা লাইভ সেশন। এখানে আমি বলবো, এরপর আপনাকে লাইভ কোশ্চেন করবেন, আপনাদের জানা অজানাগুলো শেয়ার করবেন, সবাই মিলে আমরা জানবো আর কি একসাথে। তো এখানে আপনাদের যে বিষয় ছিল হচ্ছে, এটা হচ্ছে কীভাবে একজন অ্যাকাউন্টিং প্রফেশন বা বুককিপার হিসেবে অনসাইট এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজের সুযোগ হতে পারে তার আলোচনা করব। আবার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার স্ট্র্যাটেজি নিয়ে আলাপ করব। আর এই সমস্ত কাজ করতে গেলে দরকারি টুলস যেগুলো দরকার হয়, স্কিল দরকার হয়, এবং গ্লোবাল প্ল্যাটফর্মগুলো কী বা লোকাল অপরচুনিটিগুলো কী, এটা আলোচনা করব। আর কুইকবুকস অনলাইন এবং জিরো নিয়ে আমরা এর যে ফিচারগুলো দেখব, প্র্যাকটিক্যালি কীভাবে কাজ হয়, এর ড্যাশবোর্ড দেখবো ইত্যাদি। আর এরপরে সর্বশেষে আপনাদের সাথে কোশ্চেন বা অ্যান্সারের একটা থাকবে আর কি। তো আমি শুরু করি, প্রথমে আমার সম্বন্ধে বলি। তো আমি হামিদুর রহমান চৌধুরী, অ্যাকাউন্টিং মাস্টার্স ঢাকা কলেজ থেকে করেছি, আর সিএমএ ইন্টার করেছি এবং স্টিল স্টাডি, আর কুইকবুকস অনলাইন এবং জিরো সার্টিফাইড। কুইকবুকস জিরো আমি লার্ন করেছি মোস্ট অফ দ্য অনলাইন ম্যাটেরিয়ালস থেকে। পাশাপাশি আমি আমাদের এক এফসিএমএ স্যারের মাধ্যমে একটা ট্রেনিং করছি শর্ট কোর্স থেকে। আর পাশাপাশি অন্যান্য সফটওয়্যার যেগুলো সেগুলো করছি। তো এগুলোর যে মেইন ফোকাস ছিল আর কি। আর পাশাপাশি আমার আমার আবার আইটি স্কিলের প্রতি একটা উইকনেস আছে বলতে পারেন। তো সেক্ষেত্রে সেই জন্য আমি পিএসপি কোডিং যেটা আর কি, প্রোগ্রামিং শিখেছি বেসিস থেকে। এটা 2017 সম্ভবত। তারপরে গ্রাফিক ডিজাইন শিখছি ইউআইএল থেকে। এরপরে আমি লাস্ট যেটা করছি অ্যাডভান্স এসইও করছি কোডার ট্রাস্ট ইনস্টিটিউট থেকে। তো মার্কেট প্লেসে আমি যেটা কাজ করছি, আমার ফার্স্ট জার্নি ছিল আপওয়ার্কে ইন 2015। আমরা জানি যে আপওয়ার্ক ছিল একসময় ওডেস্ক ছিল, ODESK। ওডেস্ক এবং ইল্যান্স দুইটা প্ল্যাটফর্ম এক হয়ে মার্চ হয়ে তারা আপওয়ার্ক হয়েছে 2015 মে জুন দিকে সম্ভবত। তো আমার ফার্স্ট ওয়ার্ক ছিল আপওয়ার্কে ছিল। আমার 2015 আমি জাস্ট অ্যাপ্লাই করছি একটা, যে এটা এক্সেলের কাজ ছিল, সিম্পল একটা এক্সেলের কাজ, $5। $5 কাজটা করছি। তখন একটা এক্সপার্ট ছিল না বা জানতাম না, কিন্তু তখন তো ইজি ছিল, অ্যাপ্লাই করলে কাজ পাওয়া যেত। তো কাজ করার সুযোগ হয়েছে এবং ডলার দেখার পরে খুব ভালো লাগছে, ইন্সপায়ার হয়েছি। এরপরে আরও অনেকগুলো কাজ করার সুযোগ হয়েছে আপওয়ার্কেই। তো সেখানে একসময় আমার তখন ওই অবস্থায় আমি টপ রেটেড ছিলাম। টপ রেটেড থাকে মানে কতগুলো একসাথে কাজ যদি ভালো পারফর্ম করে 5 স্টার পায়, তখন সে টপ রেট হয় আর কি। তো এই পাশাপাশি আমার আপওয়ার্কের পাশাপাশি ফাইবার, ফ্রিল্যান্সার এসব জায়গাতেও কাজ করার সুযোগ আছে ডিরেক্ট মেইলিং মাধ্যমে, যেমন লিঙ্কডইন থেকে ক্লায়েন্টস সরাসরি করে আমার কিছু কাজের সুযোগ তৈরি হয়েছে। এবং যেটা বর্তমানে আমি করতেছিও মার্কেট প্লেসের বাইরেই। এটা অনেকেই করে, মার্কেট প্লেসের বাইরে কাজ করতে চাই এই জন্য, কারণ এখানে সরাসরি ক্লায়েন্ট আপনাকে যেটা দেবে সেটাই আপনার। মার্কেট প্লেসে কাজ করলে তো দেখা যাচ্ছে ওরা একটা কেটে নেয়। অনেকগুলো কোম্পানিতে জবের আমার সুযোগ হয়েছে, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সে কাজ করার সুযোগ হয়েছে। বর্তমানে আমি একটা জায়গায় কাজ করছি যেখানে আমি ইন্টারনাল অডিট এবং কনসালটেন্ট হিসেবে আছি, এবং আরেকটা কোম্পানিতে আছি আমি একটা কুইকবুকস সাপোর্ট হিসেবে। কুইকবুকস অনলাইন ওরা ইউজ করে, ওখানে সাপোর্টিং হিসেবে কনসালটেন্ট হিসেবে আছি। আর রিমোটলি কাজের ক্ষেত্রে আমার ইউএসএ সবসময় প্রেফারেবল থাকে। তো আমার পাশাপাশি কানাডার কাজ করা হয়েছে, অস্ট্রেলিয়ার কাজ করা হয়েছে। তো আমার প্যাশনের মধ্যে যেটা হচ্ছে যে ইন্টারেস্টের মধ্যে ফ্রিল্যান্সিং জবটা আমার খুব ভালো লাগে, কারণ এখানে আমি রিমোটলি যে কোনো জায়গায় আমি কাজ করতে পারছি। আমি যদি ভালো একটা স্কিল হয়ে কাজ করে তাকে দিতে পারি, সেও আমাকে ডলার বা অন্য কিছু দিচ্ছে। এটা আমার পাশাপাশি আমি ব্লগ লিখি, পাশাপাশি আমি ভিডিও কন্টিনিউ করি আমি ইউটিউব চ্যানেলে। আমার রিলেটেড টিউটোরিয়ালগুলো হয়তো দেখবেন বা আমি পরে শেয়ার করব। আর মাই ফিউচার গোল হচ্ছে, সেক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা বেস আমরা একটা এজেন্সি ক্রিয়েট করব, যেটার জন্য অলরেডি আমরা কাজ করতেছি। একটু সময় লাগবে আর কি। এজেন্সি ক্রিয়েট করলে যেটা হবে, এরা ওখানকার ভায়া হয়ে যেতে, ওরা লোকাল থাকবে, এজেন্সি ক্রিয়েট করে ওখান থেকে কাজগুলো নেবে, আর আমরা রিমোটলি যে কোনো জায়গা থেকে করবো, সেটা বাংলাদেশ হতে পারে বা অন্য অন্য জায়গা থেকে হতে পারে। আমরা এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করতেছি, কথা হচ্ছে সময় লাগবে হয়তো একটু। তা আমি নেক্সটে চলে যাব হচ্ছে আমাদের, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, সবাই দেখলে একটু সুবিধা হবে আর কি। কি দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিনটা? একজন বললে হবে। জি দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা ফ্রিল্যান্সিং এবং অ্যাকাউন্টিং সম্বন্ধে কিছু কোশ্চেন আমরা শেয়ার করব, আসলে এটার মিনিংটা কি বা এটার ব্যাখ্যাটা কি।
মানে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এই দুইটা কথার মধ্যে কিছু ডিফারেন্স থেকে থাকে আর কি। তো এটা নিয়ে আলাপ করবো। তারপর তো ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টিং, তারপরে বেনিফিটটা কী এবং স্কোপ কী, তারপরে চ্যালেঞ্জ কী, তারপরে স্কিল কী কী লাগবে আমাদের এটা করতে গেলে, অ্যাকাউন্টিং সফটওয়্যার কী কী লাগে বা জানা থাকা লাগে একান্তই, তারপর মার্কেট প্লেসগুলো কী, তারপর ন্যাচার অফ অ্যাকাউন্টিং জবগুলো কী কী হতে পারে, মার্কেট প্লেস এবং সফটওয়্যার ওভারভিউ দেখাবো, যেটা আমি কুইকবুক 7.0 আগে বলছিলাম, যেটার দেখাবো সরাসরি কীভাবে এগুলো হয় আর কি। তারপরে এরপরে আমাদের কোর্স প্ল্যানটা লাস্টে শেয়ার করবে, দেন আমরা সবার কোশ্চেন নেব আর কি। দুইটা জিনিস আগে একটু ক্লিয়ার হয়নি ছোটো করে, যে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংটা কী আসলে। আউটসোর্সিংটা হচ্ছে এমন একটা সহজ ভাষায় বলতে গেলে, এটা আউটসোর্স করা হয় যে কোনো একটা কোম্পানি, তারা কী করে থার্ড পার্টি, যেটা কোম্পানি হতে পারে বা ইন্ডিভিজুয়াল হতে পারে, একটা টিম হতে পারে, আউটসাইড থেকে করে, অর্থাৎ তাদের একটা কোম্পানি, সেটা আপনার লোকাল হতে পারে, আমাদের দেশেও অনেকে করে আউটসোর্সের কাজটা। আউটসোর্সের ব্যাপারটা এমন না যে শুধু বিদেশ থেকে হয়, আউটসোর্সটা লোকালি হয়, ইন্টারনাল সব জায়গাতে হয়। এর জন্য একটা অর্গানাইজেশন কী করে, তারা তো থার্ড পার্টির মাধ্যমে বা একটা টিমের মাধ্যমে কিছু লোকে হায়ার করে তাদের নিজস্ব একটা প্রজেক্ট কাজ করার জন্য বা সার্ভিস নেওয়ার জন্য। তো এটা হলো করে তারা, তাদের মধ্যে যেমন এই কাজগুলোর মধ্যে যেটা থাকে, থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকতে পারে। তারপরে এখানে যে লোকগুলো আসতেছে তারা তো নির্দিষ্ট একটা কাজ করে প্রজেক্ট করে চলে যাচ্ছে কন্ট্রাকচুয়ালি। এখানে এটা একটা কস্ট এফিসিয়েন্সি একটা কোম্পানির জন্য। কোম্পানি তো সবসময় বিজনেস করে, তাদের প্রত্যেকটার সাবজেক্ট অনুযায়ী কাজগুলো করে, তারা একটা কস্ট এফিসিয়েন্সি করে এটা করে নেয় আর কি। আর ওরা ওদের কোর অ্যাক্টিভিটিসগুলোর উপর নজর দেয়। সেটা হতে পারে কোর অ্যাক্টিভিটি, যেমন যারা ওটা প্রোগ্রামিং হতে পারে, বা কোনো কী বলে অ্যাকাউন্টিং ফিনান্স হতে পারে, ব্যাংক, তারপরে অনেক কিছু হতে পারে। অর্থাৎ একটা ব্যবসার যতগুলো সেক্টর থাকে প্রত্যেক কিছুতে একটা আউটসোর্স হতে পারে। আর ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিং হচ্ছে এটা এমন একটা টাইপ অফ এমপ্লয়মেন্ট যেটা ইন্ডিভিজুয়াল অফার করে সার্ভিস টু ক্লায়েন্টস, মানে প্রজেক্ট বেস, যেটা আমরা প্রজেক্ট বেস করি। প্রজেক্টটা হাওয়ারলি হতে পারে বা ঘন্টা ফিক্স হতে পারে, কন্ট্রাক্ট বেসিস হতে পারে। তো এটা হচ্ছে ফুল টাইম ওয়ার্ক, যারা আমরা জব করি ফুল টাইম ওয়ার্কের মতো না। এটা হচ্ছে জাস্ট তার একটা ফ্লেক্সিবল টাইম, সে একটা কাজ করবে, বিনিময়ে সে হয়তো ডলার হতে পারে বা বিডিটি হতে পারে। ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে শুধু যে ওয়ার্ক ফ্রম হোম ঠিক আছে, বাট এটা ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম নেচার, ওয়ার্ক ফ্রম সব জায়গায় হতে পারে। বাট এটা যে শুধু বাইরের ডলার হতে পারে বা জিবিপি হতে পারে, মানে ইউকে, কানাডা এমন না, আমাদের লোকালও হতে পারে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিংয়ের কনসেপ্ট হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং ইন দ্য ওয়ার্ক ইন রিমোটলি ইন এনিহোয়ার টু এনি পারসন। সেটা লোকালি হতে পারে অথবা আপনার ব্রডলি হতে পারে। নর্মালি আমরা এটাকে ব্রডলি বাইরের ফরেন ক্লায়েন্টসকেই আমরা আসলে থিঙ্ক করি আর কি, কারণ এখান থেকে ডলার পাওয়া যায়, অনেক বেশি রেমিটেন্স নেওয়া যায়। ফ্রিল্যান্সিংয়ের কি পয়েন্টগুলোর মধ্যে যেটা হয়, এটা সে ইন্ডিপেন্ডেন্স, যে ফ্রিল্যান্স করে সে ইন্ডিপেন্ডেন্স একটা ব্যক্তি, অথবা কজন টিম মিলে একটা এজেন্সি হতে পারে। তারপরে এখানে তাদের মাল্টিপল ক্লায়েন্টস থাকে, এক একজন ফ্রিল্যান্সারের বিভিন্ন ধরনের ক্লায়েন্টস একসাথে থাকতে পারে। এই একসাথে কাজগুলো তারা বিভিন্নভাবে ম্যানেজ করতে পারে। যেমন কাউকে হয়তো সকালে 2 ঘন্টা সার্ভিস দিল, কাউকে হয়তো একসাথে দিল, একসাথে তো সম্ভব না, একই স্ক্রিন তো ভাগ করে নিতে হয়। হয়তো সকাল বিকাল বিভিন্ন ভাগে ভাগে, অনেকে তো অনেক ক্লায়েন্টসই আছে। আমরা জানি যে একজন কতগুলো ক্লায়েন্টস কাজ একসাথে করে। তারপরে ফ্রিল্যান্সারদের একটা ফ্লেক্সিবল ওয়ার্ক টাইম থাকে, তাদেরকে কোনো বাধ্য করা যায় না তুমি 9টা 5টা চাকরি করবা, অথবা এই টাইমটাই করতে হবে, এই টাইমটা থাকতে হবে। বাট এরপরেও কিছু ব্যাপার আছে, কিছু ক্লায়েন্টের বড় বড় যারা অর্গানাইজেশন বাইরে থেকে আমি দেখি যে ওরা বলে যে আমাদের এই শিডিউলে তোমাকে থাকতে হবে। কারো কারো ক্ষেত্রে এটা হয়, তবে ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে ফ্লেক্সিবলই হয়। সেটা আওয়ারলি বেস কাজগুলোর মধ্যে দেখা যাচ্ছে ফ্লেক্সিবিলিটি একটু কম থাকে। আওয়ারলি কাজগুলো দেখা যাচ্ছে অনেক বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, তারা একটা টাইম ফ্রেম থাকে, ওই মধ্যে আমাদের ফিক্স করে থাকতে হয় আর কি। আর ফিক্স যে জবগুলো থাকে সেগুলো ম্যাক্সিমামই মোটামুটি ফ্লেক্সিবল একটা আওয়ার্সে করা যায় আর কি। আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা স্কিল বেসড। ফ্রিল্যান্সারদের আমি এক জায়গায় বসে আছি এখানে রিমোটলি, আমার কাজ করতেছি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়, অথবা আমার লোকাল অন্য কোনো জায়গায়। তা আমাকে প্রথমে তারা যেটা দেখবে, এডুকেশন তো অবশ্যই মাস্ট বি। আর এডুকেশনের আগে ওরা সবচেয়ে দেখে হচ্ছে স্কিল, আমি পারি কিনা, আমি কী পারি, হোয়াট আই ক্যান ডু ফর হিম। মানে আমি আসলে যে কাজ করি, আমি এখানে যেহেতু অ্যাকাউন্টিং নিয়ে কথা বলবো, তো আমার সেখানে অ্যাকাউন্টিং স্কিলের মধ্যে যে সফটওয়্যারগুলো থাকবে বিশেষ করে, সেগুলো আমি কতটুকু পারি, কোন লেভেলে পারি, এগুলো কিন্তু তারা দেখবে। আমি একটু শিখেই সাপোজ কাজ শুরু করে দিলাম, আর আমি দেখা যাচ্ছে সফটওয়্যার ভালো করে ম্যানেজ করতে পারলাম না, কিন্তু আমি অ্যাকাউন্টিং জানি, হয়তো এখানে অ্যাকাউন্টিং জানা আর স্কিলের মধ্যে একটু ডিফারেন্স আছে। অ্যাকাউন্টিং জানতে হবে বেসিকটা বা অ্যাডভান্স লেভেলের, পাশাপাশি আমাকে সফটওয়্যার বেস করে স্কিল হতে হবে, দেন আমি ফ্রিল্যান্সিং করাটা আমার জন্য সহজ হবে। মোটামুটি ফ্রিল্যান্স আউটসোর্সিং আমরা একটা কনসেপ্ট পেয়ে গেছি এখান থেকে। তার আমরা যদি পিকচার করে দেখি,
আমরা মাঝখানের এটা হচ্ছে একটা কোম্পানি, হ্যাঁ, সাপোজ এটা একটা কোম্পানি আমার লোকাল হতে পারে, সেটা আমার বাইরের দেশেও হতে পারে। তো এরা কি করতেছে, ওদের অ্যাকাউন্টেন্ট অডিট লাগতেছে, ওদের কাস্টমার কেয়ার লাগতেছে, এভাবে বিভিন্ন তার লোক লাগতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে ওরা এই লোকগুলা কি করতেছে, অফিসে তো লোক থাকে, সাধারণত অফিসে লোক থাকে, এই সবগুলো ডিপার্টমেন্ট কম বেশি থাকে। তারপরে কোনো কোনো সময় দেখা যায় ওরা একটা প্রজেক্ট নিয়ে হাতে নিছে, যে এই সময় ওরা তাদের যে ফিক্সড স্যালারি এমপ্লয়ি রাখছে তাদেরকে দিয়ে করবে না, তারা হায়ার করবে বিভিন্ন একটা গ্রুপকে হায়ার করে তারা এই কাজগুলো করে নেবে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। এটাকেই আউটসোর্স বলা যায় ইজিলি বা বুঝতে হলে। এই পিকচার দিয়ে আমরা বুঝতে পারতেছি সহজে যে এটাই আউটসোর্স। সেই আউটসোর্সটা তারা বিভিন্ন টিম বা বিভিন্ন ডিভিশন নিয়ে এনে কাজটা করে তারপর রিলিজ করে দেয় আর কি। এরপরে তাদের যে অফিসের লোক থাকে তারা আবার অ্যাজ ইউজুয়াল কাজগুলো করে নেয় আর কি। তো আউটসোর্স আমাদের দেশে হতে পারে, সেটা লোকালি হয়, ইন্টারন্যাশনাল সব কিছু হয়। আর ফ্রিল্যান্সার কী করে, ফ্রিল্যান্সার সেই স্কিল যেটা বলছি আগে, সেই স্কিল ইন্ডিভিজুয়াল, সে একটা স্ক্রিন কম্পিউটার, তার একটা ভালো ইন্টারনেট, তার সফটওয়্যার স্কিল, সে যে লেভেলে কাজ করবে সেই স্কিল অনুযায়ী সে জাস্ট স্ক্রিনে বসে থাকে, অর্ডার পায়। আর অর্ডারগুলো হতে পারে বিভিন্ন দেশ থেকে হতে পারে, বা লোকালি হতে পারে, ইউএসএ ক্লায়েন্ট হতে পারে, ইউকে হতে পারে, তারপরে অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা বা আদার যেগুলো হয় আর কি। তো ফ্রিল্যান্সার এভাবে কাজ করে আর কি। ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের অনেকগুলো আছে, আমি পরবর্তীতে আরও দেখাবো কী কী মার্কেট প্লেস আছে বা পপুলারিটি কিন্তু আছে। সে স্ক্রিন বসে এবার বিভিন্ন মার্কেট প্লেসে সে মাল্টিপল ক্লায়েন্টসের কাজ করতে সুযোগ পায় আর কি। তাহলে আমাদের স্কোপ কি, আমাদের কোনো ক্লায়েন্টসের জন্য ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের স্কোপগুলো কী কী? আমরা ফার্স্ট অফ অল তো স্কিল হতে হবে। স্কিল হওয়ার পর দেন আমরা কী করব, আমরা ক্লায়েন্টের কাজগুলো বোঝার চেষ্টা করব। ক্লায়েন্টগুলো অনেকগুলো হতে পারে, যেমন ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টস হয়, যেমন তাদের কোনো অ্যাকাউন্টিং সার্ভিস কাজে লাগে, তারপর পার্সোনাল ট্যাক্স ম্যানেজ করা লাগে, প্রিপারেশন করা লাগে, তারপরে ফিনান্সিয়াল প্ল্যানিং বা ইনভেস্টমেন্ট। ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টস থাকে, স্মল বিজনেসম্যান থাকতে পারে, তাদের বিভিন্ন ছোটো ছোটো ব্যবসা থাকতে পারে, তারা দেখা যাচ্ছে তাদের কাজগুলো তাদের ফ্রিল্যান্সিং মাধ্যমে তারা কাজ করে নেয়। যেমন এর মধ্যে থাকে বুক কিপিং থাকে, ফিনান্সিয়াল রিপোর্টিং থাকে, আর ট্যাক্স প্রিপারেশন থাকে। ট্যাক্স প্রিপারেশন নর্মালি যে অ্যাডভান্স লেভেলের কাজ, পেরোল বা ট্যাক্সের এগুলো নর্মালি দেখা যায় ওদের নিয়ার অ্যাবাউট যে কান্ট্রির যে আছে সিপি হোল্ডার, মানে আমি যদি ইউএসএ বেস কথা বলি, সিপি হোল্ডার যারা থাকে তাদেরকে বেস করে তারা ট্যাক্সের কাজগুলো ম্যাক্সিমাম করে আর কি। আর যারা দূর থেকে করতে থাকে তাদের যদি স্কিল ভালো হয় ট্যাক্সের উপরে, তখন তারাও করতে পারে, সুযোগ থাকে। তাহলে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টস থাকতে পারে ফ্রিল্যান্সারদের জন্য, স্মল বিজনেসম্যান থাকতে পারে, তারপরে স্টার্টআপ বিজনেস থাকতে পারে, নন প্রফিট অর্গানাইজেশন থাকতে পারে, কনসালটেন্সি ফার্ম থাকতে পারে, এবং অন্যান্য ফ্রিল্যান্সার পক্ষ হয়েও কাজ করতে পারে। এবং অন্যান্য একটা এজেন্সি আছে, ওরা বড় বড় কাজ পাইছে, ওদের পক্ষে আমি কাজ করতেছি, বা আমি বুক কিপিং করতেছি, বা যে কোনো একটা সাইডে কাজ করতেছি। তো এরকম অনেকগুলো স্কোপ আছে ফার্স্ট অফ অল স্কিল হওয়ার পরে আর কি। তো আমাদের কিছু ফ্রিল্যান্সিং আমাদের কিছু চ্যালেঞ্জও আছে। শুধু ধরেন আমরা যেটা দেখি অনেকের ক্ষেত্রে, আমরা অনেকেই দেখি যে ফ্রিল্যান্সিং শেখার আগে প্রথমে বলে যে আমি 3 মাস পরে কি বা 4 মাস পরে কাজ করতে পারবো, বা মানে ওইটা পারবো কিনা সেটা পারবো কিনা, মানে প্রথমে শুরুতেই মানে স্কিল না হয়ে আর্নিং করতে চাই আর কি। কিন্তু আমরা দেখেন লোকাল জব করতে গেলে আমরা কত বছর পরিশ্রম করি, মাস্টার ডিগ্রি করে, তারপরে এমবিএ, আরও কত কি প্রফেশনাল আইসিএমএসসি করে, তারপরে ভালো একটা জবের জন্য কতটা চেষ্টা করি। এরপরে ভাইবা আছে, রিটেন টেস্ট আছে, এরপরে কয়েকটা স্টেপে পরীক্ষা দিয়ে আমরা তারপর একটা লোকাল জব বা এটাকে অনসাইট জব বলে আর কি। অনসাইট জবের ক্ষেত্রে আমরা মানে সাকসেস হওয়ার চেষ্টা করি, প্রচুর আমাদের এখানে কম্পিটিশন দিই। কিন্তু এখানে ফ্রিল্যান্সিং মার্কেটের প্লেসে আমরা শুরুতেই একটা আমাদের অনেকের ক্ষেত্রে টেন্স থাকে যে কবে কাজ শেষ করব, কবে আমি কাজ পাবো, কবে আমি আর্ন করব। এটা আসলে একটা রং কনসেপ্ট। আমাদের প্রথমে স্কিল হইতে হবে এবং লেগে থাকতে হবে। লেগে থাকার একটা বিষয় কাজ করে, কারণ ফ্রিল্যান্স মার্কেটের প্লেসে এখন অনেক লোক, এবং প্রত্যেকটা দেশেরই ওদের দেশের লোকেরাও অলরেডি করতেছে। তো সেক্ষেত্রে ফ্রিল্যান্সারদের যে একবারে আমি কাজ শিখলাম, আজকেই শিখলাম, কালকে কাজ পেলাম, এটাই যে একবারে ইজি ব্যাপারটা এরকম না। আমার এখানে লিমিটেশনস আছে। তো এই লিমিটেশনগুলো দূর করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের আপ টু ডেট থাকতে হবে, অ্যাকাউন্টিং রেগুলেশনগুলো জানতে হবে। যে দেশেরকে আমরা টার্গেট করব সে দেশের যে আপডেটগুলো থাকবে সেগুলো আমাকে জানতে হবে। যেমন আমরা জানি যে আইএএস যারা হয়তো প্রফেশনাল করছেন, আইএএস আইএফআরএস চেঞ্জ হয়, তারপর গ্যাপের অনেক কিছু চেঞ্জ হয়, তারপরে বিজনেস নেচার অনুযায়ী অনেক কিছু চেঞ্জ হয়। একমাত্র অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে যেটা দেখি, আপনার অন্যান্য প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, আমাদের কিছু লিমিটেশনস অবশ্যই এখানে আছে। লিমিটেশনসের মধ্যে যেটা বললাম যে আমাদের আপ টু ডেট থাকতে হয়, মার্কেটের যে চেঞ্জেসগুলো হয়, ট্যাক্স, ভ্যাট, লস এগুলো জানতে হয়। তারপরে ক্লায়েন্ট ম্যানেজের ব্যাপার একটা থাকে, এটা একটা চ্যালেঞ্জ থাকে। প্রথমে আপনি ধরেন একবার, দুইবার, তিনবার বিভিন্ন মার্কেট প্লেস ট্রাই করতেছেন, যখন করবেন দেখবেন একটা ফ্রাস্ট্রেশন চলে আসে।
তখন অনেকে দেখা যায় স্কিল থাকলেও সে আবার ডাউনগ্রেড হয়ে যায়, অন্যদিকে চলে যায়। এটা করা যাবে না, এটা লেগে থাকতে হবে। আপনার সুযোগ আসবে কোনো না কোনো সময়। এই ক্লায়েন্ট ফাইন্ড করার জন্য আপনাকে যা যা করার সবই করতে হবে। একটা পর্যায়ে যখন একটা ক্লায়েন্ট যখন আপনাকে তো দেখতেছে না, আপনাকে তো চিনেও না, আপনাকে চিনবে তার স্কিল দিয়ে এবং তার বিশ্বস্ততা দিয়ে। আপনাকে যখন একবার সে হান্ট করে বুঝতে পারবে না সে ভালো, তাহলে আপনার জীবনও ছাড়বে না, প্রয়োজনীয় দেশেও আসবে। আমি এরকমও দেখছি, টাঙ্গাইলে হয়েছে, টাঙ্গাইলে একটা ছেলে প্রোগ্রামিং করতো, তার আমেরিকা থেকে তার মানে হাজব্যান্ড আর ওয়াইফ চলে আসে, তারা এসে এখানে লুঙ্গি পড়ছে, তাদের দেশে এসে আপনার খাইছে, খুব আনন্দ, কারণ তাকে বিশ্বাস করে, আসে, স্বাভাবিক। তো এখানে ক্লায়েন্ট ম্যানেজের ক্ষেত্রে যেটা হয়, ক্লায়েন্টের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হলে তখন ক্লায়েন্ট ম্যানেজ ইজি হয়ে যায়। তারপরে এখানে ব্যাপার হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজ করতে হয় ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে। দেখা যাচ্ছে হয়তো কাজ পাচ্ছে না, কিন্তু এমন কাজ পাইছেন আপনি, এগুলো প্রচুর ওয়ার্কলোড, এটা মেন্টালিটি থাকতে হবে যে আপনাকে কখনো হয়তো রাতে 2টা বা 3টে পর্যন্ত কাজ করা লাগতে পারে, করতে হবে। আপনি দিন শেষে তো আপনি একটা বেনিফিট পাচ্ছেন। একটা পর্যায়ে যখন আপনার ভালো একটা দক্ষতা হয়ে যাবে বা একটা ম্যাপিং সারাউন্ডিং হয়ে যাবে, তখন আপনি অন্য লোককে হায়ার করে কাজ করতে পারবেন। তো ওয়ার্কলোডের ব্যাপারটা সব জায়গায় থাকে। ওয়ার্কলোড আমরা লোকাল যে জব করি, অনসাইট জব, সেখানেও তো প্রচুর ওয়ার্কলোড থাকে। আমরা এখানে আমরা সবাই কম বেশি জব করি, জব দেখেন না যে লোকালে কত সমস্যা, ওয়ার্কলোড থাকে। আবার কাজ করলেও দেখা যাচ্ছে করে না ঠিকমতো, ভ্যালুয়েশন করে না বা একটা দেয় না। তো এই ওয়ার্কলোড আমাদের একটা পরিচিত একটা ওয়ার্ড আর কি। তো এক্ষেত্রে এখানেও ওয়ার্কলোড আছে, বাট এখানে ওয়ার্কলোডের একটা বেনিফিট, একটা ফিডব্যাক ভালো আছে। ওয়ার্কলোড নিলে সে কিন্তু দিবে। বাইরের আমি দেখছি বিশেষ করে ইউএসএ ক্লায়েন্টরা যারা আছে, তারা কিন্তু ম্যাক্সিমামই কাজ করলে তারা কিন্তু একটা ভালো ফিডব্যাক দেয়। তো এই ওয়ার্কলোডটা নিয়ে নিজের সুবিধার জন্য নিজে ওয়ার্কলোড নিতে হয়। তারপরে পাশাপাশি ফ্রিল্যান্সার যারা, তাদের দেখা যাচ্ছে রাত জাগতে হয়, মাঝে মাঝে অনেকে দেখা যায় সারা রাতও জাগতে হয়। এরকমও হয়েছে যে কারো ক্ষেত্রে ফ্রিল্যান্স করে শরীর খারাপ হয়েছে। তো এখানে লাইফ ব্যালেন্স করতে হবে। আমার জন্য এটা গড গিফটেড যে আমাকে রাতে ঘুমাতে দিছে, তাই না? তো মাঝে মাঝে করতে হয়, বাট এক সময় আপনি যদি ক্লায়েন্টসকে ম্যানেজ করতে পারেন, তখন আপনার যে লাইফ ব্যালেন্সটা করা সহজ হবে। সেটা হচ্ছে আপনাকে বলবেন যে আমি এতটুকু কাজ করতে পারি, তোমাকে তো আমি সাপোর্ট দিচ্ছি, তোমাকে ওর মধ্যে প্রেশার দিও না। কিন্তু তারপরে যদি বলে তাকে একটা ব্যালেন্সিং টাইম দিয়ে নিজের লাইফ দিয়ে একটা ব্যালেন্স করতে হয়। এটা আমাদের একটা লিমিটেশন বলা যায় আর কি, ফ্রিল্যান্সিং করতে গেলে যেটা হয়। তারপরে আমাদের ইনকাম হয়তো অনেক সময় ফ্রিল্যান্সারদের তো একরকম থাকে না, কখনো অনেক বেশি হয়, কখনো আবার কমে যেতে পারে, কখনো আবার একবারে না হতে পারে। এখানে একটা ব্যাপার কাজ করতে পারে, এটা নিয়েও বেশি ফার্স্টেড হলে চলে না আর কি। আর নর্মালি চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা জব, আমরা যারা লোকাল অনসাইট জব করি, আমাদের এখানে বিভিন্ন ইন্স্যুরেন্স থাকে, তারপরে আমাদের পিএফ থাকে বা অনেকগুলো প্ল্যান ট্যান দেয় আর কি। কিন্তু এখানে ফ্রিল্যান্সারদের এই জিনিসটা হয়তো থাকে না, কিন্তু তারা নিজেটাই বিল্ড করতে পারে। তারা যদি একটা ভালো আর্নিং করতে পারে, তাহলে আমাদের দরকারটা কি, তাই না? আমরা নিজেরটা যদি নিজে করতে পারি সেটাই বেটার। এগুলো মোটামুটি একটা বেসিক একটা চ্যালেঞ্জ থাকে ফ্রিল্যান্সারদের জন্য, যারা অ্যাকাউন্টিং হোক বা যে কোনো জায়গায় করুক। এখন আসে আমরা আমাদের স্কিল আসলে কি প্রয়োজন। আমরা যদি অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং করতে চাই, আমাদের যদি সাকসেস হতে চাই, তাহলে আমাদের স্কিলগুলো আসলে কী লাগে। স্কিল হলেই তো আমরা তখন বিট করতে পারবো, আমরা বলতে পারবো আমি পারি, আই ক্যান ডু। কারণ আমি একটা শিখলাম বা জানলাম, কিন্তু আমি যদি স্কিল ভালোভাবে না হতে পারি, তাহলে তো আমাকে কেউ কাজ হয়তো দিবে, বাট 1বার 2বার 3বার সময় আমাকে আর হয়তো ডাকবে না। তো আমাকে ফার্স্ট অফ অল স্কিল হতে হবে। স্কিলের মধ্যে আমাকে কী আছে, স্কিলের মধ্যে আমার প্রথমে এডুকেশনাল একটা ক্রেডেনশিয়াল তো আমাদের থাকতেই হয়। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে যেটা হয়, যেহেতু এরা সফটওয়্যার বেস স্কিলটাকে প্রাধান্য দেয়, তো এমন না যে একবার খুব প্রফেশনাল ডিগ্রি হতে হবে, যে সিএ, আইসিএমএ, সিএস বা সিপিএ। যে আমাদের এডুকেশন যদি আমরা অ্যাটলিস্ট যদি ব্যাচেলর ডিগ্রিও করি, তারপরে আমরা একটা গ্রিপ করতে পারি যদি আমাদের অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থাকে। তো পাশাপাশি যদি আমাদের আরও প্রফেশনাল ডিগ্রি থাকে, তাহলে আরও বেটার। যে অনেক সময় যে বিভিন্ন ফার্ম কী করে, তাদের প্রফেশনাল ডিগ্রির প্রচুর ভ্যালু করে, যেমন আপনার এসএসসিএ, সিপিএ বা সিএমএসিএ যারা প্রফেশনাল ডিগ্রিগুলো আছে, এদেরকে প্রচুর ভ্যালু করে। এর জন্য বড় বড় কাজগুলো কিন্তু এদেরকে মাধ্যমে ম্যানেজ করতে তারা ট্রাস্ট করে। সো সেক্ষেত্রে এডুকেশন ওই যে কাজের এদিক সেদিক হয় আর কি। তো এডুকেশন ইজ ইম্পর্টেন্ট টু সাপোর্ট ফ্রিল্যান্সিং এন্ড অ্যাকাউন্টিং ক্ষেত্রে অবশ্যই। এরপরে হচ্ছে আমাদের টেকনিক্যাল স্কিল প্রয়োজন পড়ে, আমাদের কন্টিনিউ লার্নিং করতে হয় বিভিন্ন আইএস, আইএফআরএস, গ্যাপ, যে দেশের যে রুলসগুলো, ট্যাক্স, ভ্যাট, রেগুলেশন, এগুলো পড়তে হয়। সফটওয়্যারও মাঝে মাঝে কিছু রেগুলেশন চেঞ্জ হয়, এগুলোও জানতে হয়। তারপরে টেকনিক্যাল স্কিলের মধ্যে আমার যেটা দরকার, আমাদের অ্যাকাউন্টিংয়ের যে বুক কিপিংটা বোঝার জন্য যা দরকার হয় আর কি, আমাদের অ্যাকাউন্টিং সিস্টেম বুঝতে হয়, ডাবল এন্ট্রি বুঝতে হয়, তারপরে ট্রায়াল ব্যালেন্স বুঝতে হয়, মান্থ ক্লোজ, এগুলো বুঝতে হয়। ট্যাক্স প্রিপারেশন ক্ষেত্রে যেটা বুঝতে হয়,
ফাইলিং যেটা হয় ট্যাক্স প্রিপারেশনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ফাইলিং থাকে, কর্পোরেট ভ্যাট ট্যাক্স রিটার্ন ইত্যাদি, এগুলো অ্যাকুরেটলি আমাদের বুঝতে অন টাইম টু। তারপর পেরোল ম্যানেজ একটা গুরুত্বপূর্ণ, পেরোল ম্যানেজের জন্য পেরোলের আলাদা সফটওয়্যার আছে, কুইকবুকের সাথে যেটা ইন্টিগ্রেটেড হয়। তো পেরোলের ক্ষেত্রে আমাদের পেরোলের যে ফিচারগুলো থাকে সেটা সম্বন্ধে আমাদের একটু জানতে হয় যাতে আমরা হ্যান্ডেল করতে পারি আর কি। আর সফটওয়্যার এফিসিয়েন্সির মধ্যে আমাদের অনেক কিছুই থাকতে পারে, সেটা অ্যাকাউন্টিং সফটওয়্যার হোক, আপনার পাশাপাশি আরও যেটা লাগে কুইকবুকস লাগে, বা মাঝে মাঝে প্রেজেন্টেশনের মধ্যে জন্য আমাদের এক্সেল তো অবশ্যই মাস্ট, এক্সেল সব জায়গায় লাগে। আর প্রেজেন্টেশনের জন্য আমাদের পাওয়ার পয়েন্ট লাগতে পারে বা পাওয়ার বিআই লাগতে পারে। তারপরে হচ্ছে আপনার সাকসেসফুলি যদি আমরা করতে চাই এখানে আমাদের বিজনেস ইনসাইট এবং ফিনান্সিয়াল প্ল্যানিং করা লাগে। তারপর বাজেট ফোরকাস্টিং বুঝতে হয় ভালোভাবে, একটা বিজনেসের যে বাজেট ফোরকাস্টিংগুলো কি, তার ক্যাশ ফ্লো কি, এগুলো বুঝতে হয়। তারপরে তার পারফরমেন্স অ্যানালাইসিসগুলো বুঝতে হয়, কেপিআই বুঝতে হয়, মার্জিন অ্যানালাইসিস বুঝতে হয়। তারপর রিপোর্টগুলো কস্ট সেভিং করে তার গ্রোথ কীভাবে করা যায়, অপরচুনিটিগুলো এগুলো বুঝতে হয়, এইগুলো আর কি মোটামুটি। তারপর অ্যাওয়ারনেসের মধ্যে যেটা থাকতে হয়, যেটা বিভিন্ন ধরনের বিজনেস হয়, ই কমার্স, প্রফেশনাল সার্ভিস, ম্যানুফ্যাকচারিং, আমি পরে আসতেছি আরও কী কী বিজনেস আছে পরবর্তী। তো আমাদের আরও স্কিল যেটা দরকার, কমিউনিকেশন এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট একটা ব্যাপার থাকে। আমরা সাপোজ একটা কাজ পাইছি কিন্তু তার সাথে আমি কমিউনিকেশন ভালো করলাম না, বা ক্লায়েন্টের একটা ম্যানেজমেন্ট থাকে, তার একটা চাওয়া পাওয়া থাকে। কারণ আমাদের এখানে তো সবাই একরকম না, কেউ হয়তো এখান থেকে লিভ করে গেছে বা কেউ হয়তো দেরি করে আসে, কিন্তু দেখা যাচ্ছে এই ক্লায়েন্টের ক্ষেত্রে তো একই ব্যাপারে কাজ করে। ক্লায়েন্ট তো সবসময় সবাইকে একভাবে সময় দিবে না বা ভালো লাগবে না। তো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ক্লায়েন্টের সাথে যদি আমি ভালোভাবে যে কমিউনিকেশান ইয়েগুলো আছে, মেইল বা লিঙ্কডিন বা যে কোনোভাবে আছে, বা মার্কেট প্লেসের মাধ্যমে, সেগুলো আমাকে ভালোভাবে করতে হবে। তাহলে ক্লায়েন্টের সাথে যোগাযোগ যত বৃদ্ধি হবে তত আমাদের কাজের মানে লং টাইম কাজ করার সুযোগ থাকবে আর কি। আর আমাদের প্রবলেম সলভিংয়ের একটা ব্যাপার থাকে, যে আমরা যে কাজগুলো পাবো সেগুলো আমরা দ্রুত প্রবলেম সলভ করতে পারবো কিনা, বা তার কথাগুলো বুঝি কিনা। যত দ্রুত বুঝতে পারবো তত আমাদের কাজগুলো করতে সুবিধা হয়। তারপরে আমাদের টাইম ম্যানেজমেন্ট একটা, যেমন যে কাজ যেখানে কাজ পাই আমরা, সেখানে টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার থাকে, তার টাইম অনুযায়ী আমাকে কাজ করতে হয়। মানে এই জন্য বিভিন্ন টুলস ইউজ করা লাগতে পারে, বিভিন্ন টাইমের টুলস আছে, যেমন ট্রেলো, আসানা, ক্লিকআপ, বিভিন্ন এগুলা ওয়ার্কফ্লো সিস্টেম ম্যানেজ করার জন্য আছে। তারপরে বিজনেস ডেভেলপমেন্ট এবং নেটওয়ার্কিংয়ের জন্য আমার যেটা লাগে, যেমন আমরা যে মার্কেট প্লেসে কাজ করব সেটার আমাদের ভালোভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, সেটা হোক লিঙ্কডিন বা আপওয়ার্ক বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে। তারপরে আমাদের প্রপোজাল রাইটিংয়ে যে কোনো মানে কভার লেটার বা আমরা জব অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের স্কিল ভালোভাবে পুলিশভাবে আমরা যদি তাকে একটা প্রপোজ লিখি, তাহলে সে হয়তো দেখে পছন্দ করবে। সেক্ষেত্রে আমাদের এটা একটা স্কিল হিসেবে আমরা দেখতে পারি। ভালোভাবে যদি তাকে কভার না করি তাহলে তো সে আমাকে পছন্দ করবে না, দেখা যাচ্ছে অন্য কাজ দিয়ে দিবে। তো আমাদের এই টেকনিক্যাল কম্পোনেন্টস যেটা লাগবে, আমরা যদি এই ধরনের কাজ করতে যাই, আমাদের ফার্স্ট অফ অল একটা কম্পিউটার লাগবে। তো কম্পিউটার ক্ষেত্রে যেটা ডেস্কটপ, ল্যাপটপ দুইটাই হতে পারে, তবে ল্যাপটপ ইজ পারফেক্ট, যে কোনো একটা মুভ করা যায় যে কোনো জায়গায়। আর ভালো একটা ইন্টারনেট কানেকশান লাগে, আমাদের স্টেবল একটা ইন্টারনেট কানেকশান অবশ্যই লাগবে, আমরা যে কোনো জায়গায় থাকি না কেন। আর হচ্ছে আমাদের পেমেন্ট মেথড থাকা লাগবে, যেমন আমাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগতে পারে, আমাদের বিভিন্ন গেটওয়েগুলো পেমেন্ট দিতে হয়, মার্কেট প্লেসগুলোতে আমাদের পেমেন্ট দিতে হয়, সেক্ষেত্রে এটা আমাদের একটা লাগবে। তারপরে আমাদের সফটওয়্যার আরও অ্যাপ্লিকেশান আরও আছে, যেমন ইন্টিগ্রেট অ্যাপ, হাবডক, যেমন যেটা জিরোতে ইউজ করে ডকুমেন্টেশনের জন্য। তারপর গোস্টো বা কমিউনিকেশন টুল আরও আছে, যেমন আমাদের যেমন জুম মিটিং বা আমরা যেটা গুগল মিট করতেছি, এগুলো ভালোভাবে ম্যানেজ জানতে হয় আর কি। অনেক সময় ক্লায়েন্টের সাথে আমাদের এগুলো মিটিং হয়, তাদের সাথে টাইম টু টাইম এভাবে দিতে হয়। যেমন আজকে আমরা সময় দিচ্ছি 10টায়, কিন্তু অনেকে দেরি করে পেয়েছি। তো এগুলো কিন্তু ওরা খুব দেখে, কিন্তু বাইরের এরা খুবই টাইম টু, আমি একটা এরকম হয়েছে যে রাতের 2টায় ইউএসএ ক্লায়েন্ট আমাকে নক দিচ্ছে, ঠিক আমি আরও আগে থেকে বসেছিলাম, কিন্তু সে কিন্তু ঠিক একদম অ্যাকুরেট রাতে 2টা বাজে ঢুকছে। টাইমটা ওরা খুবই দেখে। টাইম ম্যানেজমেন্ট টুল এর জন্য তারা ইউজ করে বিভিন্ন এটা মেজার করার জন্য, এটা ওরা দেখে আর কি। আর আমাদের পাশাপাশি ব্যাকআপ এবং স্টোরেজ থাকা লাগে। আমাদের কাজ করার ক্ষেত্রে আমরা যদি কাজ করবো ক্লায়েন্টসের কোনো ডাটা বা আমাদের নিজস্ব ডাটা, আমরা শুধু একটা কম্পিউটারে রাখলে হয় না, আমাদের মাঝে মাঝে হয়তো অনলাইন স্টোরেজে রাখতে হয়, অথবা এমন কোনো ড্রাইভে রাখতে হয় যেটা আমাদের খুবই সিকিউরলি থাকবে, যেটা কম্পিউটার কিছু হলেও বা তার কাজ করতে গেলেও যদি আমাদের কোনো ডাটা যদি মিসিং হয়, আমরা যাতে ওখান থেকে আবার ব্যাকআপ হিসেবে পাই। তো এটা একটা ব্যাপার আমাদের খেয়াল রাখতে হয় আর কি। এবার আমরা আসি অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো কী কী আছে আসলে মার্কেটে, আমরা কী কী দেখতে পাই আসলে।
অ্যাকাউন্টিং সফটওয়্যার স্কেলের মধ্যে যেগুলো আছে বা যেগুলো আমাদের ডেভেলপ করা উচিত, তো মোস্ট অফ আমরা জানি যে কুইকবুকস অনলাইনটা বেশি চলে। কুইকবুকসের দুইটা ভার্সনে আছে, অনলাইন এবং ডেস্কটপ। আর কুইকবুকসটা একটা ইউএসএ বেজ আর কি সফটওয়্যার। আর একটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে জিরো, যেটা অরিজিন নিউজিল্যান্ড, বাট এটাও চলে। তো এই দুইটার সাথে কম্পেয়ার করলে জিরো কুইকবুকসটা বেশি চলে, বাট এই দুইটা বেশি চলে অন অ্যাভারেজে। এরপরে আমেরিকান একটা আছে আপনার, এটা সরি ক্যানাডা বেস ফেসবুক আছে। এরপর ওয়েব অ্যাকাউন্টিং আছে, এটা হচ্ছে অনলাইন বেজ আর কি। ওয়েবটাও সম্ভবত ইউএসএ বেজ হবে সম্ভবত। জোহো বুকস আছে, এটা ইন্ডিয়া বেস। সেজ আছে, এটা ইউকে বেস। মায়োব আছে, অস্ট্রেলিয়ান বেস। ফ্রি এজেন্ট আছে, এটা স্কটল্যান্ড বেস। তারপরে গোডাডি বুক কিপিং আছে, এটা একটা ইউএসএ অনলাইন বেস সফটওয়্যার। এগুলো আমাদের জানতে হয় আর কি। আমরা যখন লার্জ স্কেলে মানে বেশি ক্লায়েন্ট হান্ট করতে চাইবো, তখন আমাদের মোটামুটি ধরেন প্রথম দুইটা তো শুরু করলাম, এরপরে অন্যান্যগুলোতে একটু টাচিং থাকা ভালো। অনেক সময় দেখা যাচ্ছে সে বলবে আমার এখান থেকে ওই সফটওয়্যার থেকে ওই সফটওয়্যারে ডাটা মাইগ্রেট করা লাগবে, তখন আমাকে তো সে আমি যদি না জানি তাহলে তো দিবে না। তাহলে মোটামুটি সব কিছুতে আমাকে একটু এঙ্গেজমেন্ট থাকা ভালো। আমরা আসি এবার পপুলার মার্কেট প্লেসগুলো কী কী আছে। আমরা পপুলার মার্কেট প্লেসগুলো বলতে যেটা বুঝি, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, তিনটাকে সবাই বলে। তো আমিও বলবো অবশ্যই, কারণ এগুলো অনেক বড় মার্কেট প্লেস। তারপর লিঙ্কডিন আছে, লিঙ্কডিনও বর্তমানে খুব পপুলার। তারপর ইন্ডিয়া টপটেল, পিপল পাওয়ার আওয়ার, ফ্ল্যাক্স জবস, টপ কোডার, গুরু, স্টুডেন্টস, এতে অনেকগুলো আছে আর কি। এগুলো কি আপনারা আগে নাম দেখছেন তো, তাই না? মোটামুটি দেখছেন, অনেকে দেখছেন, হয়তো ধরলেন দেখছেন সবাই। এগুলো সবগুলো আছে, আর বা আরও অনেক কিছু আছে বা আসতেছে। তো মোস্ট অফ যেটা টাস্ক মানুষ করে, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, যেটা বর্তমানে খুবই টাফ। মানে এত লোক ঢুকছে এটার মধ্যে আছে, নতুনদের জন্য খুবই টাফ মানে ওয়ার্ক ম্যানেজ করা। তো সেক্ষেত্রে লিঙ্কডিন বা আরও অনেকগুলো আছে, এগুলো একটু ইজি আমি মনে করি। তো সেটা পরবর্তীতে আরও ডিসকাস করে বলতেছি। এটা হলো মোটামুটি মার্কেট প্লেস আর কি, পপুলার। এগুলো হচ্ছে পপুলার, এগুলো বেশি চলে। আমাদের যদি কাজ স্কিল হওয়ার পরে আমরা এখানেই কাজ করার সুযোগ পাবো আর কি। আমরা আসি এবার অ্যাকাউন্টিংয়ের জব নেচারগুলো কী কী আছে আসলে। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের অ্যাকাউন্টিং জব নেচারগুলো যদি থাকে, আমরা যদি দেখি বেসিক, যদি আমি তিনটা ভাগ করছি। আমাদের বেসিক ক্যাটাগরির মধ্যে যেটা আছে, যেমন সফটওয়্যার, যে কোনো সফটওয়্যারই হোক না কেন, কোম্পানি সেট আপ করা লাগে আর বিজনেসে। তারপর ম্যানেজিং চার্ট অফ অ্যাকাউন্টস একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে কোনো বিজনেসের ক্ষেত্রে চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করলে তার বিজনেসটা ওইভাবে তার ফ্লো হবে আর কি। তারপর মান্থলি বুক কিপিং থাকে, এবং বুক কিপিংগুলো চার্ট অফ অ্যাকাউন্ট অনুযায়ী আমাদেরকে ক্যাটাগরি ট্রানজ্যাকশন করতে হয়। তারপর ব্যাঙ্ক অ্যান্ড ক্রেডিট কার্ড রিকনসিলেশন লাগে। ম্যানেজ অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড অ্যাকাউন্টস পেবল, এই কাজগুলো করা লাগে। ক্রিয়েট অ্যান্ড সেন্ড ইনভয়েস টু ক্লায়েন্টস, কাস্টমার, এটা করা লাগে। তারপর প্রসেস পেরোল অ্যান্ড এনশিওর কমপ্লায়েন্স উইথ ট্যাক্স ল রেগুলেশন, এগুলো কাজ করা লাগে। ফিনান্সিয়াল রিপোর্টিং করা লাগে। এগুলো আমরা বেসিক ক্যাটাগরি ধরতে পারি। তারপর হচ্ছে অ্যাডভান্স ক্যাটাগরি। আমরা দুইটা ক্যাটাগরি, একটা বেসিক করছি আমি এখানে, একটা অ্যাডভান্স করছি। তো বেসিকের মধ্যে আমার কাছে ইন্টারমিডিয়েট, যদি আমরা তিনটা ভাগ করি, বেসিক, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স। তো বেসিকের মধ্যে কিছু ইন্টারমিডিয়েট কনসেপ্টে চলে গেছে। যাই হোক, অ্যাডভান্সের মধ্যে যেটা বুঝি, ফিনান্সিয়াল অ্যানালাইসিস মডেলিং করা লাগে। বড় বড় অনেকগুলো বিজনেস আছে, তাদের আলাদা করে একটা মডেলিং করা লাগে। তারপর বাজেট প্ল্যানিং এবং ফোরকাস্টিং করা লাগে। অনেকগুলো কোম্পানি থাকে, তারা এটার উপর খুবই নজর দেয় আর কি, যারা এটার উপর বেশি তাদের বিজনেস রান করে অনেক দিন। তারপর ট্যাক্স প্ল্যানিং স্ট্র্যাটেজি আছে, ব্যাপার আছে। অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের সার্ভিসগুলো আছে। তারপরে কস্ট অ্যাকাউন্টিং আছে, যেটা কস্ট অ্যাকাউন্টের ফর্মুলা করে কস্টের জব কস্টিং বা আদার যে কস্টিংগুলো করা হয় সেটা আছে। ইনভেন্টরি ম্যানেজ এবং মনিটর করা লাগে। ক্লিন আপ সার্ভিস থাকে। ক্লিন আপ সার্ভিস হচ্ছে যেগুলো অ্যাকাউন্টিংয়ে যদি সমস্যা হয় সফটওয়্যারে, সেটা ক্লিন করে তার একটা নতুন করে মানে ক্যাটাগরিজ বা আদার সমস্যাগুলো থাকে, এগুলো ঠিক করে কাজ করা আর কি। তারপর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স কমপ্লায়েন্স থাকতে পারে। একটা বিজনেস হয়তো দেখা যায় শুধু তার লোকাল না, তার বিভিন্ন দেশে এসে কাজ করতে পারে, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এবং কমপ্লায়েন্সের ব্যাপারগুলো থাকে। সেক্ষেত্রে এটা অ্যাডভান্স লেভেল যারা জানবে বলো তারা সাপোর্ট দিতে পারবে। তারপর ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স প্রিপারেশন তো বলছি, এটা থাকে আর কি। আর বিজনেস ইন্ডাস্ট্রিগুলো কী থাকে, আমরা যদি ইউএসএ বেজই ধরি, নট অনলি ইউএসএ বেস, এগুলো মোটামুটি অনেক দেশে আছে, যেগুলো যেসব আমাদের টার্গেট কান্ট্রি আর কি। বিজনেস ইন্ডাস্ট্রির মধ্যে থাকে রিটেল অ্যাকাউন্টিং থাকে, ইন্ডিভিজুয়াল থাকে, ফিনান্সিয়াল প্রফেশনাল সার্ভিস থাকে, সার্ভিস অ্যাকাউন্টিং থাকে, ই কমার্স অ্যাকাউন্টিং থাকে, রিয়েল এস্টেট অ্যাকাউন্টিং থাকে, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, হেলথ কেয়ার, হসপিটালিটি অ্যাকাউন্টিং, নন প্রফিট অ্যাকাউন্টিং, ম্যানুফ্যাকচারিং, হোলসেল ইত্যাদি। তার মধ্যে ইউএসএ বেস আমি যেটা দেখছি যে ই কমার্সটা আর রিয়েল এস্টেটটা আর স্মল অ্যান্ড মিডিয়াম যে বিজনেসগুলো থাকে, এটা এই কনসেপ্টগুলো থাকলেও মোটামুটি অনেক কাজেই করার সুযোগ তৈরি হয় আর কি। তো সবগুলো তো একসাথে শেখা সম্ভব না, চোখটা ধরে আমাদের বেসিক ধরে আগাইতে হবে আর কি। কিন্তু একটা পর্যায়ে স্কিল করতে করতে সবগুলোতে টাচ করতে হবে আর কি। আমরা আসি এবার মার্কেট প্লেস এবং সফটওয়্যার ওভারভিউ দেখবো। আমরা আপওয়ার্ক, ফাইবার এবং ফ্রিল্যান্সারে দেখব যে
আসলে দেখতে কেমন এবং কীভাবে কাজগুলো আসে বা অ্যাপ্লাই করে। আচ্ছা, তাহলে আমরা একটু প্রথমে মার্কেট প্লেসে ঢুকি, আমরা আপওয়ার্কে ঢুকি, প্রথমে কী অবস্থা দেখি, হয়তো অনেকে দেখছেন। আপওয়ার্ক আমি খুলে রাখছি অবশ্য। তো এটি হলো আপওয়ার্ক আর কি, এটাকে বিশাল একটা মার্কেট হয়ে গেছে এখন বলতে পারেন আপওয়ার্কটা। আচ্ছা, আমরা যদি এরকম আমি একটা করি, আবার ক্রিয়েট করে রাখি, তাহলে সমস্যা হতে পারে। আমি একটু ক্রিয়েট করে রাখি। আমার তো টাইম মনে কম দিচ্ছি, তো আমাদের টাইম বেশি হয়ে যাচ্ছে বুঝছেন, এই জন্য আমি একটা নতুন করে ক্রিয়েট করে শেয়ার করে রাখি, সবাই এখানে জয়েন করি। আমরা এখানে আরেকটা শেয়ার করে রাখি মেসেজে, সবাই এখানেও জয়েন করে রাখেন। আমার তো টাইম 30 মিনিট দিছি, তো টাইম শেষ হয়ে যাচ্ছে। এখানে এক্সটেন্ড করতে গেলে সে আপগ্রেড চাচ্ছে, এটা সমস্যা হচ্ছে আর কি। আমাদের টাইম একটু বাড়াই দেওয়া উচিত ছিল, বলেছি। সবাইকে একটু পাইছেন? একটু কাইন্ডলি এখানে একটু করেন, ক্লিক করেন। নতুন লিঙ্ক দিচ্ছি না, এখানে একটু সবাই নতুন লিঙ্কটা কই পাবো? মেসেজ দিয়ে রাখছি, মেসেজে। হ্যাঁ, আমি সবাই অ্যাড করতেছি, অনেকে আসছেন, ভালো, গুড। আমার টাইম শেষ হয়ে যাবে, তো সবাই চলে আসেন, সবাই তাড়াতাড়ি একটু চলে আসেন। আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা দেওয়া ছিল বলেছে আমি তো মনে করছি হয়তো অনেকে কখন আসবে না, বা বিরক্ত হয় কিনা, সময় তো শেষ করা যাবে না, অনেকগুলোই কথা রয়ে গেছে। সবাই এখানে চলে আসেন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আপওয়ার্কের মার্কেট প্লেস। তো আপওয়ার্কের যেটা হয়, এখানে আমরা এখন জব দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো কিন্তু সব জব, কিন্তু সব এখানে, যেমন এটা হচ্ছে জব টাইটেল, তারপর ডেসক্রিপশান, আরও আদার যে স্কিল লাগে এগুলো ব্যাখ্যা দিছে। তো আমরা যদি সাপোজ একটা জব, আমরা একটা কুইকবুকসের জব সার্চ করি, যেভাবে জব অ্যাপ্লাই করে আর কি, বা জব আসে আর কি। তো এখানে অনেক কিছুই ফিচারগুলো আছে, আপনারা যখন অ্যাকাউন্টস কখনো করবেন তখন দেখতে পারবেন। এত শর্ট টাইমে আসলে সব দেখা যাবে না। আমরা একটা করি, আমরা একটা কুইকবুকসের জব দেখি, অথবা অ্যাকাউন্টিং জব দেখি। অ্যাকাউন্টিং দিলে তো সব চলে আসবে, আমরা কুইকবুকসটাই লিখি। আমরা কুইকবুকস দিয়ে আমরা এই শর্টিংটা করি মনে হচ্ছে। তো আমি কুইকবুকস লেখার পরে এভাবে আসলো। ধরেন আমি এখন একটা কাজ করতেছি, সাপোজ আমি এখন কাজ করতেছি, আমি একটা ফ্রিল্যান্সার। এখন এখানে যেটা হয়, এখানে এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, এক্সপার্ট লেভেল থাকে। আমি এখানে শর্টিং করতে পারতেছি, শর্টিং করে আমি আমার জবটি আরও শর্টিং করে কাছাকাছি নিয়ে আসতে পারি। আমি কি হাওয়ারলি করতে চাচ্ছি না ফিক্স করতে চাচ্ছি, ফিক্স করলে কত করবো, তারপরে নাম্বার অফ প্রপোজাল কতগুলো এ পর্যন্ত করছে, এগুলো শর্টিং করার সিস্টেম আর কি। পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা চেক এগুলো করতে পারে, কারণ আপওয়ার্কে প্রচুর স্প্যাম হয়। শুধু আপওয়ার্কে না, প্রত্যেকটা মার্কেট প্লেসে স্প্যাম আছে। মানে এমন জায়গায় আপনাকে অ্যাপ্লাই করবে, আপনি অ্যাপ্লাই করে দেখবেন যে তারা বিপদে পড়ছেন। এই জন্য সবসময় পেমেন্ট ভেরিফাইড যেগুলো কাজ করতে হয়। তারপরে শর্টিং করে দেখা যায় আর কি। শর্টিং করে আমি সাপোজ এখানে শর্টিং করে আমি প্রথম এটা পেয়েছি, যেটা 6 ঘন্টা আগে পোস্ট করছে। তো এখানে জিনিসটা কি, এরকম একটা ধরেন দিল আমার ইউএসএর ক্লায়েন্ট, এটা সে দিল, সে টাইটেল দিল হচ্ছে অ্যাকাউন্টিং নিড টু ক্যাটাগরিজ অ্যান্ড রেকর্ড 100 ট্রানজ্যাকশান কুইকবুক। ওকে, এভাবে তার একটা সামারি টাইটেল লিখবে, টাইটেল সামারি লিখে তারপরে প্রজেক্ট ডিটেলস একটা লিখে দিবে, লেখার পরে তারপরে রিকোয়ারমেন্টস লিখে দিবে, তারপরে প্রেফার্ড লিখছে মানে তারপর যেটা লাগবে আর কি, স্মল বিজনেস ফাইন্যান্স যারা বুঝে তাদেরকে সে প্রেফার করলো। আর কুইকবুকস, ওয়েব, জোহো বুকস ইত্যাদি সে সাজেস্ট করলো, যেগুলো জানতে হবে, এগুলো জানলে তারপরে পারবে আর কি। আচ্ছা, আমি একজন লিঙ্ক চাচ্ছি, একটা লিঙ্ক দিয়ে দিই। তো এভাবে সে প্রেফার বলছে, এবং সে বলছে ফিক্সড প্রাইস $20। হ্যাঁ, এন্ট্রি লেভেল চাচ্ছে, এভাবে থাকে আর কি। এন্ট্রি লেভেল থাকে, ইন্টারমিডিয়েট, তারপরে অ্যাডভান্স লেভেল থাকে আর কি। এভাবে দেওয়ার পরে আমরা তাকে দেখবো যে সে কোন দেশি। তারপরে আপওয়ার্কে একটা আগে ছিল, এটা আপওয়ার্ক যখন ওডেস থেকে আপওয়ার্ক হয়েছে, আমার মনে হয় সেটা খুব বেশি দিন আগের না, আগে 30 টাকার এসে, মানে অ্যাপ্লাই করলে আমি যখন এখানে অ্যাপ্লাই করবো, এই কাজটা আমার হয়তো পছন্দ হয়েছে, আমার মনে হচ্ছে এটা ভালো, আমার জন্য মিলছে, তখন আমি সব কিছু দেখে আমি অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করলে কি হয়,
অ্যাপ্লাই করলে যেটা হয়, এখানে একটা সিস্টেম আছে, কানেকশন যায়। এখানে অ্যাপ্লাই করলে আমরা যখন অ্যাপ্লাই স্ক্রিনে আসবো, তখন আমাদের সাবমিট প্রপোজালে যখন যাব, আমাদের প্রোফাইল থাকে, বিভিন্ন প্রোফাইল, জেনারেল অ্যাকাউন্টিং, আমি অ্যাকাউন্টিং আছি দিছি। তারপরে আসার পরে এখানে বিভিন্ন এগুলো তো দেখা যাচ্ছে। এরপরে আমাদের এখানে এটা তো আসলো, বিড আমি বাড়াইতে পারবো না, অবশ্যই এর মধ্যে থাকতে হবে বা কম করতে পারি হয়তো। তারপরে আমাদের এটা দিতে পারি এরকম যে আমি কয়দিনে করবো, 1 মাসে করবো দিলাম। আমি এখানে সুন্দর একটা কভার লেটার, এখানে এই কভার লেটারটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। যারটা বেশি ভালো হয় অথবা যার প্রোফাইলটা ভালো, সেই কাজ করার সম্ভাবনা থাকে। আর লাস্টে যেটা হয়, এখানে কানেকশান একটা ব্যাপার কাজ করে। হ্যাঁ, এই কানেকশানের জন্য আমাদের এখানে পেমেন্ট দিতে হয়। এই জন্য আমাদের ডুয়েল কারেন্সি একটা কার্ড লাগবে। আপওয়ার্কের ক্ষেত্রে যেটা হয় আর কি, এই যেমন এখানে দেখেন, আপনার যদি ফার্স্ট প্লেসে রাখতে চান, আপনাকে 20টা কানেকশান দিতে হবে। এই কানেকশানের ক্ষেত্রে যেটা ব্যাখ্যা দিই, আপওয়ার্কে আগে যেটা ছিল, আপনাকে 30টা কানেকশান ফ্রি দিত আগে। 30 মানে 60টা, প্রতি একটা অ্যাপ্লাই করলে 2টা কানেকশান দিত। এই কানেকশানে কোনো বালাই ছিল না আগে। এখন নতুন করে এই কানেকশান নিয়ে একটা ওরা ব্যবসা করতেছে, মানে ওরা ব্যবসা যে করতেছে, মানে ডাকাতি ব্যবসা বলতে পারেন এটাকে। এই জন্য আপওয়ার্ক বা এই মার্কেট প্লেসগুলোতে বের হইয়া মানুষের সরাসরি লিঙ্কডইন বা অন্য বয়ে সরাসরি ক্লায়েন্ট খোঁজে, এবং অনেকে সাকসেসও। এটাই ভালো হয়, অ্যাকচুয়ালি এটাই ভালো। এটা ডাকাতি হয়ে গেছে পুরো। এরা 20টা কানেকশান নিচ্ছে একটা ফার্স্ট প্লেস থাকার জন্য। তার মানে 20টা কানেকশান, প্রতি একটা 10টা কানেকশানের জন্য আপনাকে $1.5 দিয়ে দিতে হয়। এদেরকে $1.5 দিলে আপনাকে 10টা কানেকশান দিবে। তার মানে কি বলছেন, $3 লাগবে আপনাকে এটা অ্যাপ্লাই করতে, যদি ফার্স্ট পেজে থাকতে হয়। এটা হচ্ছে আপনার জব অ্যাপ্লাই করলেই, তাও তো বিশ্বাস নেই এটা পাবেন কিনা। কারণ অনেকে তো ভালো প্রোফাইল নিয়ে এটা অ্যাপ্লাই করবে, তো সেক্ষেত্রে তার তো অপরচুনিটি থাকবে। ক্লায়েন্ট তো অনেকেরই পায়, 50-60 অনেকেরই পায়। কাকেরই সে নিবে? তার যার প্রোফাইল ভালো, যার রেটিং ভালো, তাকেই নিবে স্বাভাবিক। তো এইটা হচ্ছে আপওয়ার্কের একটা, আমি মনে করি একটা চ্যালেঞ্জিং বিষয়। এখানে পেমেন্ট, আপনাকে পেমেন্ট করে আসতে হবে। অর্থাৎ আপনাকে কাজ করতে হলে প্রথমে পেমেন্ট দিয়ে কাজ পেতে হবে। কাজ পাওয়ার পরে আপনি, এরপরে যদি কাজ পান, ওই টাকা দিয়ে আপনি আরও অনেক কিছু করতে পারেন, সমস্যা নেই। তো আপওয়ার্কের জবের অ্যাপ্লিকেশন সিস্টেমটা এরকম আর কি। এটা এক ধরনের আর কি, মানুষের এমনি সব দিক করে ব্যবসা করতেছে, অ্যাপ্লাই করতে টাকা ব্যবসা করতেছে, আবার যখন এই কাজটা পাওয়ার পরে সে পাবে, তার একটা পার্সেন্টেজ মানে ভাগ করে আর কি, ইনকামগুলো থেকে তারা কেটে নেয়, আবার যারা ক্লায়েন্ট তাদের থেকেও কেটে নেয়। তো এখানে ধরেন এটা মোস্ট প্রফেশনাল বলা যায় আপওয়ার্কটা, এবং মোস্ট পপুলার, প্রফেশনাল, মোস্ট অফ দ্য, এটা কি বলে এখানে ইন অ্যান্ড আউটের ব্যাপার আর কি। এখানে করতে হলে, কাজ করতে হলে আপনাকে এই কানেকশান রাখতে হয়। অ্যাপ্লাই করতে হলে কানেকশানের জন্য আপনাকে পেমেন্ট দেওয়া লাগে। একটা ক্রেডিট কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনাকে কানেকশানগুলো আপডেট করতে হয়, তাহলে আপনাকে তারা অ্যাপ্লাই করতে সুযোগ দিবে আর কি। আমরা যেমন দোকানে যাই না, দোকানে গেলে কি হয়, একটা দোকানে গেলে কিছু সেলার থাকে না, তারা বিক্রি করে, তারা তাদের প্রোডাক্টগুলো বিক্রি করে। আমরা যেটা পছন্দ হয় আমরা সেটাই কিনি নর্মালি, যেটা যে কোনো বাজারে হোক, কাঁচা বাজার হোক বা আপনার শপিং মল হোক, যে কোনো জায়গায় হোক। ফাইবারটা জাস্ট এরকমই। ফাইবারটা আপনাকে এখানে আপনার একটা গিগ বা ভালো গিগ, যে আপনার সাবজেক্ট অনুযায়ী একটা গিগ দিবেন, ইমেজ দিয়ে হোক বা ভিডিও দিয়ে হোক বা যে ফরম্যাটে দেওয়া হোক, দেওয়ার পরে যাদেরটা তো র্যাঙ্কিং, অনেক সময় তারা ফাইবার কী করে, অনেক সময় গিগ ক্রিয়েট করে যখন পাবলিশ করা হয়, গিগটা প্রথমে র্যাঙ্কিংয়ে ওরা সুযোগ দেয়। যখন কারো পছন্দ হয় বা টাইমের সাথে মিলে যায়, ক্লায়েন্টের সাথে যদি হিট করে, তখন আপনার লাখ ভালো, একটা কাজ পেলে আরও মার্কিং বাড়তে থাকে। তো এখানে হচ্ছে জাস্ট সেলিংয়ের ব্যাপার। আপনার কী পারেন সেটা আপনাকে সেল করে দেখাতে হয়, আপনাকে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে। শুধু কথা, ভালোভাবে প্রেজেন্ট করলে আপনি যখন কাজ পাবেন, তখন আপনার কাজ শুরু আর কি। এরপরে সেলার লেভেল 1, 2, 3 এভাবে হয়, টপ রেটেড বা এগুলো হয় আর কি। আর এখানেও ঠিক পেমেন্টের একটা থাকে। এখানে যে প্রিমিয়াম ভার্সনটা নেওয়ার জন্য এখানে পেমেন্ট দিলে, তখন আপনাকে প্রোফাইলটাকে তারা আপসে রাখে, যেটা আপওয়ার্কের ক্ষেত্রেও আছে। আপওয়ার্কে যেমন প্রোফাইল বুস্ট করা যায়, প্রোফাইল বুস্ট করতে হলে প্রোফাইলটাও অনেক সময় উপরে থাকে আর কি। প্রোফাইল বুস্ট করলে তাহলে উপরে থাকে। তো সব জায়গায় মোটামুটি টাকার একটা ব্যবসা আছে, টাকা দিতে হয়। ঠিক ফ্রিল্যান্সের ক্ষেত্রেও ঠিক এরকম। তো তাহলে ফাইবারে হচ্ছে কি, আপনি জাস্ট সেল করার জন্য আপনার একটা প্রজেক্ট বা গিগ জমা দিয়েছেন। আবার এই ফাইবারের এই কনসেপ্টটা কিন্তু আবার আপওয়ার্কে করছে। আপওয়ার্কে সেটা ক্যাটালগ হিসাবে আপওয়ার্কে গিগের মতো একটা কনসেপ্ট ডেভেলপ করছে, যেটা আপনি ইচ্ছে করলে তাদের সার্ভিসগুলো এখানে দিয়ে রাখতে পারেন, যার পছন্দ হবে আপনাকে কাজ দিবে এরকম আর কি। আর তো 3টা মার্কেটে যেহেতু পপুলার বেশি, তো এই 3টা মার্কেটে কাজ করতে হলে আপনাকে একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে। এই জন্য, কারণ এই কার্ড দিয়ে আপনাকে বিভিন্ন সময় পেমেন্ট দেওয়া লাগবে। পেমেন্ট দিয়ে আপনার প্রোফাইলকে আপস বা কানেকশনগুলো কিনতে হয়, বা বিভিন্ন লেভেলে কাজ করার জন্য আপনাকে একটা পেমেন্ট দিতে হয় নেওয়ার জন্য।
তো মার্কেট প্লেস মোটামুটি এটাই আর কি। মার্কেট প্লেস ডিটেলস অনেক কিছু আছে, যখন অ্যাকাউন্টস যদি কখনো করেন আরও দেখবেন আর কি। আমরা এবার চলে যাই একটু কুইকবুকস সফটওয়্যারে চলে যাই। তো তাহলে কুইকবুকসটা একটু দেখি যে, তো এটা হচ্ছে কুইকবুকস অনলাইনের হোম পেজ, যার বাম দিকে আছে নেভিগেশন বার, এখানে সেটিং অপশান অ্যান্ড বিভিন্ন মেনু, আর এখানে প্লাস আইকনের মধ্যে বিভিন্ন কাস্টমার, ভেন্ডর, টিম, প্রজেক্ট, আদার ইত্যাদি যে মেনুগুলো থাকে বা প্রয়োজনীয় এগুলো আছে। আর এখানে একটা অপশান আছে ক্লায়েন্টসদের ইনফরমেশান দেখার জন্য বা কী কী ক্লায়েন্টস বর্তমানে আছে এগুলো দেখার জন্য। আর যেহেতু এটা অ্যাকাউন্টেন্টের জন্য একটা অ্যাকাউন্ট কুইকবুকসের, আমরা জানি যে কুইকবুকস অনলাইন এবং জিরো দুইটাই অ্যাকাউন্টেন্টের জন্য ফ্রি। তো এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের টুল। এইগুলো খুব ইজিলি ইউজ করে ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়া যায় বা নিজের কোনো প্র্যাকটিস বুকের জন্য ইউজ করা যায়। তো আমরা প্রথম থেকে এখানে দেখব এখানে কী কী আছে। এখানে প্লাস আইকন হচ্ছে কুইক একটা ফিচার, যেখান থেকে গেলে আমরা সরাসরি কাস্টমার যে তথ্যগুলো থাকে, যেমন ইনভয়েস করা লাগে, রিসিভ পেমেন্ট স্টেটমেন্ট দেখা যায়, এস্টিমেট করা যায়, ক্রেডিট মেমো তৈরি করা যায়, সেলস রিপোর্ট, রিসিপ্ট, রিকারিং পেমেন্ট ইত্যাদি করা যায়। তারপরে শিপিং লেভেল, রিফান্ড ইত্যাদি, ডিলেট, ক্রেডিট ডিলেট, চার্জ, তারপর কাস্টমার অ্যাডও এখান থেকে করা যায়। তারপর ভেন্ডরসের যে তথ্যগুলো আমরা এখান থেকে কুইকলি করতে পারি। টিমের এখানে পেরোল বা অন্য তথ্যগুলো থাকে, প্রজেক্টের ওয়াইজ যে কাজগুলো হয় প্রজেক্টের তথ্যগুলো এখান থেকে সেট করা ইনপুট দেওয়া যায়, ডাটা বা দেখা যায়। আদার ট্যাক্সের মধ্যে যেমন ব্যাঙ্ক ডিপোজিটের অ্যাডজাস্টমেন্ট করা যায়, ট্রান্সফার ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, জার্নাল এন্ট্রি করা যায়। তারপর এখান থেকে গিয়ে তারপর ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট করা যায়, ব্যাচ ট্রানজ্যাকশন অর্থাৎ একসাথে অনেকগুলো ট্রানজ্যাকশন ব্যাচ ওয়াইজ করা যায়। পে ডাউন, ক্রেডিট কার্ড এখান থেকে অ্যাডজাস্ট করা যায়, ক্যাপিটালের জন্য এখান থেকে অ্যাপ্লাই করা যায়, এবং অ্যাড প্রোডাক্ট সার্ভিস ইত্যাদি এখান থেকে দেওয়া যায়। আর নেভিগেশন বার এখানে যেটা পাচ্ছি আমরা, প্রথমে ক্লায়েন্টস যে ক্লায়েন্টস থাকবে ক্লায়েন্টসের বুক দেখা যাবে। এরপরে আমরা ওয়ার্ক ট্যাবের মধ্যে দেখব আমাদের উইকলি যে কাজগুলো থাকে এগুলো দেখা যায়, দিস উইক, নেক্সট উইক ইত্যাদি দেখা যায়। তারপর টিম যে কাজ করে টিমের, এখানে আমরা টিম ওয়াইজ প্রত্যেকের তথ্য দেখতে পারি। তারপরে এখানে আছে প্রোভাইডার, যেহেতু এটা একটা ফ্রি অ্যাকাউন্ট, সো অ্যাকাউন্ট প্রোভাইডার অ্যাকাউন্টস, এটা এখানে আমাকে একটা মেনু দেওয়া হচ্ছে প্রোভাইডার, যেখানে আমি বেনিফিটস কি, আমার ট্রেনিং মডিউল থাকে এখানে, এবং এখান থেকে গিয়ে আমি সার্টিফিকেশান লাইব্রেরিতে দেখতে পারি, পরবর্তীতে আমি দেখাচ্ছি। এরপরে কুইকবুকসের কিছু অ্যাপ্রুভড অ্যাপস থাকে এবং ইন্টিগ্রেটেড কিছু অ্যাপস থাকে, সেগুলো আমরা এখান থেকে গিয়ে অ্যাপস নিতে পারি বা ফার্মের জন্য বা ক্লায়েন্টসের জন্য আমরা অ্যাপসগুলো চুজ করতে পারি। তারপরে বুকমার্কস ট্যাব খুবই সুন্দর একটা ফিচার। এখানে আমি ইচ্ছামতো আমার ইজি যে ফিচারগুলো থাকবে এখানকার এগুলো বুকমার্ক করে এখানে উপরে রাখতে পারি। এরপর ক্লায়েন্ট ওভারভিউ যদি আমি দেখি, ক্লায়েন্ট ওভারভিউতে ক্লায়েন্টের টোটাল যে সামারিগুলো দেখতে পারি, যেমন কোম্পানি সেট আপ দেখতে পারি, ব্যাংক অ্যাক্টিভিটিস, তারপরে কমন ইস্যু, কোনো সময় প্রবলেম আছে কিনা, তার মানে অর্থাৎ সামারি দেখতে পারি খুব ইজিলি। ক্লায়েন্টসের ওভারভিউ দেখতে পারি এখান থেকে। ড্যাশবোর্ডে গেলে আমি সবগুলো প্রায় তথ্যই দেখতে পারি, যার মধ্যে থাকবে হচ্ছে মানি ইন কত হয়েছে, আউট কত হয়েছে। তারপরে ড্যাশবোর্ডের এখানে অনেকগুলো ফিচার আছে, যেমন বিজনেস ওভারভিউ দেখতে পারি, ক্যাশ ফ্লো দেখতে পারি, প্ল্যানার দেখতে পারি, টাস্ক সেট করা যায় এখান থেকে। তারপর ট্রানজ্যাকশনের মধ্যে থাকতেছে এখানে ব্যাঙ্ক ট্রানজ্যাকশান, তারপরে অ্যাপ ট্রানজ্যাকশান, তারপর রিসিপ্ট, রিকনসিলিয়েশন এখান থেকে করা যায়। এই ট্যাব থেকে রুলস ক্রিয়েট করা যায় ব্যাংকের জন্য, চার্ট অফ অ্যাকাউন্টস এখান থেকে ক্রিয়েট করা যায়, দেখা যায়। তারপর অ্যাডভান্স অ্যাকাউন্টসের এখানে রেভিনিউ রিকগনিশন করা যায়, ফিক্সড ডিপোজিট সেট করা যায়। সেলস, এখানে সেলসের যে তথ্যগুলো থাকে সেলস ফিচারে, সেগুলো এখান থেকে সেট করা যায়। অল সেলস দেখতে পারি আমরা, ইনভয়েস করতে পারি, এস্টিমেট এখান থেকে করতে পারি, যেটা আমি প্লাস আইকন থেকে এখানে করছিলাম সেটা এখানে আছে সেম ফিচারটা। ডিপোজিট করতে পারি। তারপরে এক্সপেন্স ট্যাবে যেটা থাকে এক্সপেন্স বিল অর্থাৎ ভেন্ডরের পোর্শনটা এখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারি।
রিপোর্টসের বিভিন্ন ধরনের রিপোর্ট দেখা যায়। আমরা যে ডাটা এন্ট্রি দিচ্ছি সেটার যে রিপোর্ট দেখতে হলে আমাকে রিপোর্ট এখান থেকে দেখতে পারি। রিপোর্ট স্ট্যান্ডার্ড থাকে, আবার রিপোর্ট কেস কাস্টমাইজ সেট করা যায়। তারপরে পেরোলের যে অপশানগুলো থাকে, পেরোল ম্যানেজমেন্ট, পেরোল ম্যানেজ ইত্যাদি আমরা পেরোল ট্যাব থেকে এখান থেকে দেখতে পারি। ওভারভিউ করতে পারি যে আমাদের কত এমপ্লয়ি বা কী অবস্থায় কাজ করতে, এমপ্লয়িগুলো দেখতে পারি, কন্ট্রাক্টও দেখতে পারি, পেরোল ট্যাক্স কত আসে দেখতে পারি, ওয়ার্কার্স কম্পেনসেশন দেখতে পারি, বেনিফিটস এইচআর অ্যাডভাইজার হিসেবে এখানে সেট করা যায়। কম্প্যাস আছে, টাইম হচ্ছে এমপ্লয়ীদের জন্য একটা টাইম পোর্শন থাকে, কে কতক্ষণ কাজ করছে এগুলো দেখার জন্য একটা টাইম ফিচার থাকে এখানে। প্রজেক্ট, প্রত্যেকটা কাজের একটা প্রজেক্ট থাকে অনেকগুলো। ফিনান্সিয়াল প্ল্যানিং এখান থেকে করা যায়, যার মধ্যে বাজেট ফোরকাস্ট থাকতেছে। তারপর ওয়ার্কফ্লো অটোমেশন, এখানে আমরা অ্যাপ্রুভাল থাকে, রিমাইন্ডার থাকে। ট্যাক্স অপশান হচ্ছে গুরুত্বপূর্ণ, এখানে সেলস ট্যাক্স, যখন কাস্টমার কাছে সেল করা হবে তখন সেলস ট্যাক্সের অপশানটা এখানে দেওয়ার সময় সেট করতে হয়। সেলস ট্যাক্স প্রথমে সেট করে নিতে হয় আর কি, তারপরে সেলস ট্যাক্সটা কাজ করে। তারপরে পেরোল ট্যাক্সও সেট করতে হয়। আর 1099 ফাইলিংস এখান থেকে সেট করা যায়। তারপর আদার্স যে ফিচারগুলো, এটা হচ্ছে এটা ইউএসএ বেস অ্যাকাউন্টিং ফিচার এখানে। আর হচ্ছে এদিকে আছে হচ্ছে সেটিং বা গিয়ার অ্যাকাউন্ট, এখানে হচ্ছে কোম্পানি সেটের প্রথম অবস্থায় যে কোম্পানি সেট করতে হয় বিভিন্ন তথ্য দিয়ে, কোম্পানি সেট আপ এখান থেকে করতে হয়। তারপরে ইনভয়েস ফর্ম স্টাইল চেঞ্জ করা যায়, চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করা যায়, পেরোল সেটিংয়ে যে অপারেশনগুলো থাকে সেটা করা যায়। ওয়ার্কার কম্পেনসেশন, তারপর এইচআর, এমপ্লয়ি বেনিফিট ইত্যাদি সেট করা যায়। এডিশনাল ইনফো দেখা যায়। অল লিস্ট হচ্ছে যতগুলো আমরা ইনসাইডে দেখেছিলাম ফিচারগুলো, তার প্রত্যেকটা একটা লিস্ট, গুরুত্বপূর্ণ লিস্টগুলো এখানে অল লিস্ট ক্লিক করলে আমরা এগুলো দেখতে পারি, ইজিলি যেতে পারি এখান থেকে অল লিস্টে যে। তারপরে প্রোডাক্ট সার্ভিস, যেটা আমরা আগেও দেখছিলাম, এখান থেকেও প্রোডাক্ট সার্ভিস একই কাজ করে। রিকারিং ট্রানজ্যাকশন, অ্যাটাচমেন্ট, কাস্টম ফিল্ড, রুলস ক্রিয়েট করা যায়। টুলসের মধ্যে যেটা থাকে ওই যে ম্যানেজ ওয়ার্কফ্লো, যেটা আমরা এখানে দেখছি নেভিগেশন বার দেখছিলাম। রিক্লাসিফাই ট্রানজ্যাকশন হচ্ছে অনেকগুলো ট্রানজ্যাকশন হয়তো ক্লাসিফাই হয় না, তখন তাদেরকে রিক্লাসিফাই করার জন্য আমরা এই টুলসটা ইউজ করতে পারি। তারপরে চেক অর্ডার থাকে, অনেক সময় চেক দিতে হয়। চেক অর্ডার আরেকটা মেনু, এটা পারচেস করতে হয় অর্ডার চেক, যেটা প্রিন্ট করে দেওয়া যায় কাস্টমারকে আর কি, বা যে কোনো সাপ্লায়ারকে বা যে কোনো পার্টিকে। ইনপুট ডাটা, আমরা যেমন কাস্টমার ইনফরমেশান ইনপুট করতে পারি, তারপরে বাল্ক সেল ইনপুট করতে পারি, ব্যাঙ্ক স্টেটমেন্ট ইনপুট করতে পারি, প্রোডাক্ট সার্ভিস ইনপুট করতে পারি ইনপুট ট্যাব ডাটা ইউজ করে। আবার অনেক সময় ডেস্কটপ ডাটা মাইগ্রেশন করা লাগে সেক্ষেত্রে অনলাইনে, তখন সেক্ষেত্রে ইম্পোর্ট ডাটা, ডেস্কটপ ডাটা এখান থেকে ক্লিক করে কুইকবুক ডেস্কটপের ডাটা এখানে ইনপুট করতে পারি। এক্সপোর্ট, আমরা যে ইনপুট ডাটাগুলো করে কাজ করি সেটার এক্সপোর্ট করার জন্য এই এক্সপোর্ট ডাটা ইউজ করি। এরপরে ব্যাঙ্ক রিকনসিলিয়েশন বা ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন করার জন্য এই ট্যাবটা ইউজ করতে পারি, যেটা আমরা পরবর্তী নেভিগেশনের ট্রানজ্যাকশনও দেখেছিলাম। বাজেটিং এখানেও আছে একই জিনিস। অডিট লগ, অর্থাৎ ইউজার যারা থাকবে তাদেরকে কখন কীভাবে লগ করছে তাদের ইনফরমেশনগুলো দেখা যায় অডিট লগ ক্লিক করে। এরপরে মার্জ ডুপ্লিকেট ক্লায়েন্টস, অনেক সময় ক্লায়েন্টসকে মার্জ করা লাগে, সেক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারি। শেয়ার স্ক্রিন ইউজ করে আমরা আমাদের বুকসের যাবতীয় ইনফরমেশান বা কীভাবে কাজ করা যায় বা আপডেট বা যে কোনো কিছু শেয়ার করতে পারি আমরা এটা ইউজ করে। এছাড়া আছে কোম্পানির এখানে সাবস্ক্রিপশন এবং বিলিং দেখা যায়, আমি কোন প্যাকেজে আছি সেটা এখান থেকে দেখা যায়, অথবা আপডেট এখান থেকে গিয়ে সাবস্ক্রিপশন আপডেট বা ডাউনগ্রেড করতে পারি। টিম কারা, তাদের টিম সেট এখান থেকে করা যায়। তারপরে স্যাম্পল কোম্পানি হিসেবে আমরা এখানে একটা স্যাম্পল কোম্পানি দেখতে পারি, কারণ কুইকবুকস একটা ডেমো কোম্পানি দিয়ে রাখছে যেখানে অটোমেটিক ডাটা কিছু ইনপুট থাকে। আমরা অল টাইম এটা স্যাম্পল কোম্পানি দেখে আমরা যদি একটু দেখি, ওপেন স্যাম্পল কোম্পানি আমরা যদি ক্লিক করি, এখানে একটা স্যাম্পল কোম্পানি ওপেন হবে। তো এটা হচ্ছে একটা স্যাম্পল কোম্পানি, যেটা আমরা কুইকবুকস টেক্সট ড্রাইভ এভাবে সার্চ করে যেতে পারতাম। তো আমরা এখানে একটা কুইকবুকস একটা ডেমো ডাটা দিয়ে রাখছে, আমরা এখান থেকে তাদের যদি আমরা এখানে ইনপুট দিই ডাটাগুলো হিট করবে, আমরা দেখতে পারবো কি হচ্ছে।
এবং এটা আমার একটা ডেমো কোম্পানি, যেটা থেকে বের হলে সেটা অটোমেটিক আবার আগের জায়গায় চলে আসে। অর্থাৎ এটা ইউনিক একটা ডেমো কোম্পানি, প্রত্যেকের জন্য করা হয়েছে প্র্যাকটিসের জন্য। আমরা আবার আগের আমাদের যে ইয়েতে চলে যাব। তো আমি এখন দেখব প্রো অ্যাডভাইজার অপশন আমাদের কি আছে, যেহেতু এটি আমার একটা ফ্রি অ্যাকাউন্ট ফর অ্যাকাউন্টেন্ট, যেটা কুইকবুকস প্রোভাইড করে ফর অল অফ অ্যাকাউন্টেন্ট প্রফেশনাল। তো আমার এই প্রো অ্যাডভাইজার এই মেনুতে যেটা থাকতেছে দুইটা মেনু, ট্রেনিং এবং বেনিফিটসে এখানে বিভিন্ন বেনিফিট দেওয়া থাকে। আমি প্রো অ্যাডভাইজার হলে কী কী বেনিফিট ইত্যাদি বিভিন্ন ইনফরমেশনগুলো থাকে। তো আমি ট্রেনিং মোডে চলে যাব, যেখান থেকে গিয়ে আমি সার্টিফিকেশান অর্জন করতে পারি। আমি স্টার্ট লার্নিংয়ে যখন যাব তখন আমাকে প্রো অ্যাডভাইজার একটা প্রো অ্যাডভাইজার একাডেমি এখানে চলে যাব। আমরা এখান থেকে আমাদের বিভিন্ন যে সার্টিফিকেটগুলো, অর্থাৎ হাব প্রো অ্যাডভাইজার একাডেমিতে চলে যাব। এখানে আসার পরে বিভিন্ন সার্টিফিকেশান এবং হিস্টোরি ইত্যাদি দেখা যাবে। আমি এখান থেকে বিভিন্ন কিছু লার্ন করতে পারি, যেমন কুইকবুকস অনলাইন সার্টিফিকেশন লেভেল 2। তারপর ডেস্কটপ সার্টিফিকেশান থাকবে, তারপর অনলাইন পেরোল সার্টিফিকেশান থাকবে, এরপরে ইনটুইট বুককিপিং থাকবে। তো এখানে আসার পরে আমি আমার বিভিন্ন সার্টিফিকেশান এনরোলমেন্ট দেখতে পাচ্ছি একটা ট্যাবে। আর এখানে কি কি সার্টিফিকেশান বর্তমানে ওরা প্রোভাইড করতেছে প্রো অ্যাডভাইজার সেটা দেখতে পাবো, যার মধ্যে আছে হচ্ছে ইনটুইট বুককিপিং সার্টিফিকেশান। এখান থেকে এটাও সার্টিফিকেট নেওয়া যায়। তারপরে কুইকবুকস অনলাইন সার্টিফিকেশন লেভেল 1, যেটা আমি অলরেডি ব্যাচ। তারপর সার্টিফিকেশান লেভেল 2 একটা, যেটাকে আগে অ্যাডভান্স বলতো আর কি, সেটা। তো এখানে বিভিন্ন মেনুগুলো আছে। এখানে স্টাডি করে আমরা সার্টিফিকেশনের জন্য প্রিপেয়ার হয়ে তখন সার্টিফিকেশনে জয়েন করতে পারি আর কি। এখানে যেহেতু আমার টেস্ট, এটা ক্লিক করার পরে আমি যেহেতু পাস করছি, আমার এটাকে আসবে না। অর্থাৎ যারা পাস করতে চায় তাদের এখানে টেক এক্সাম ক্লিক করে যেতে হয়। আমাকে এখানে 84.9% আমার পাস ছিল। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার পাস করার জন্য আমি যেতে পারতেছি। যদি কেউ পরীক্ষা দিয়ে পাস করতে চায় তাদের সেক্ষেত্রে এখানে ওই যে টেস্ট অপশান দিয়ে এখানে টেক এক্সাম, অর্থাৎ আফটার লার্নিং টেক এক্সাম ক্লিক করে তারপরে জয়েন করতে হয়। তো আমার হিস্ট্রিতে আমি দেখি আমার সার্টিফিকেশান হিস্ট্রিতে কী ছিল। আমি এখান থেকে আমার সার্টিফিকেশানগুলো দেখতে পারবো। আমার সার্টিফিকেশান যেহেতু এখানে হিস্ট্রিতে লেভেল 1 কমপ্লিট, তাই আমি এখানে এটা দেখতে পাচ্ছি। যদি আমি এখানে ক্লিক করি, আমি ক্লিক করলে চলে যাব হচ্ছে credly.com-এ। তো credly.com-এ গেলে আমি আমার সার্টিফিকেশান ব্যাচটা দেখতে পারবো। এখানে আমি আরেকটা প্রোফাইল ক্রিয়েট করতে পারি। তো এটা আমি আবার শেয়ারও করতে পারি বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে, যেটা আমাকে যেমন আমি যদি একটু লিঙ্কডইনে দেখি, তো লিঙ্কডইনে বা যে কোনো জায়গায় এই সার্টিফিকেট লিঙ্কটা আমি ক্রিয়েট করে আমার সার্টিফিকেশান দেখাতে পারি। যেমন আমি যদি নিচে চলে যাই, আমার এখানে নিচে গেলে আমি এখানে এই যে লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশান, এটা আমি অ্যাড করতে পারতেছি। এটা আমার জন্য একটা প্রোফাইলে ভ্যালু অ্যাডেড করলো। এখানে ক্লিক করে আমি লিঙ্কটা ক্লিক দিলে আমার এখানে এটা দেখা যায় আর কি, সার্টিফিকেশানটা। সো প্রো অ্যাডভাইজার একাডেমিতে আমার হিস্ট্রিতে যে আমি সার্টিফিকেটগুলো অর্জন করব সেটা দেখা যায় আর কি। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে হচ্ছে ক্রেডলিতে। ক্রেডলি হচ্ছে একটা ডিজিটাল ক্রেডেনশিয়াল প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ডিজিটাল ব্যাচ বা সার্টিফিকেটগুলো দেখা যায়। সো এখানে কুইকবুকসের সাথে একটা ইন্টিগ্রেশন বা পার্টনারশিপ টাইপের। তো এই হলো কুইকবুকসের ফিচার এবং সার্টিফিকেশন পেতে হলে অবশ্যই এখানে এসে ওয়েববেজার এখানে এসে তারপরে এখান থেকে আসার পরে তারপরে সার্টিফিকেশন স্টাডি বিভিন্ন লেভেলগুলো স্টাডি করার পরে জয়েন করে তারপরে এমসিকিউ সিস্টেমে পাস করতে হয়। এখন আমরা চলে যাব জিরোতে। আমি এখানে দেখতে পারি, আমি আমার ডেমো কুমারিতে একটু ঢুকে তাহলে বেটার ভালোভাবে দেখতে পারি। ডেমো কুমারিতে যদি যাই, এটা আমার একটা এখানে যারা অ্যাকাউন্টেন্ট তাদের জন্য একটা সুবিধা করছে কুইকবুকস জিরো, যে কুইকবুকস বেশি ভালো করছে আর কি। কুইকবুকস আপনাকে যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন তখন আপনাকে ফুল ফ্রি একটা অ্যাকাউন্ট দিবে। তখন এখানে এটা ইউজ করে আপনি নিজস্ব একটা প্র্যাকটিস বুক তৈরি করতে পারবেন, যেটা দিয়ে আমি যে একবারে স্টার্টিং থেকে শুরু করে রিপোর্ট পর্যন্ত যা করা লাগে সব আমি প্র্যাকটিস করতে পারি। পাশাপাশি ক্লায়েন্টসের কাজগুলো পাওয়ার পরে ক্লায়েন্টসের কাজগুলো আমি ওই অ্যাকাউন্ট থেকে করতে পারি। এবং
এই হলো অবস্থা আর কি। তো জিরোতে এখানে আপনার বিজনেসের যে ট্যাবটা থাকে এখান থেকে আমরা সবগুলা ফিচার দেখতে পারতেছি এখানে। এটা ধরেন এক একটা ম্যাপিং আর কি। হ্যাঁ, জিরোতে একটা ম্যাপিং আর কুইকবুকস আরেকটা ম্যাপিং। কিন্তু যদি একটু বোঝা যায় টেকনিক্যালি তাহলে মোটামুটি সবগুলাই আপনার ওই যে ইনভয়েস, কাস্টমার ইনভয়েস বা ভ্যান্ডর কীভাবে কাজগুলো করে সেটা মানে একটু এদিক সেদিক হয় আর কি। কারো হয়তো ডান দিক থেকে, কারো বাম দিক থেকে, বা কারো হয়তো পোর্ট্রেট বা কারো হয়তো ল্যান্ডস্কেপে হয় আর কি। অ্যাকাউন্টিংয়ের মধ্যে আমরা দেখতে পারি ব্যাঙ্ক অ্যাকাউন্টস, রিপোর্ট, অ্যাডভান্স ইত্যাদি দেখতে পারি। চার্টার বাগান ক্রিয়েট করা যায় এখান থেকে। তারপর প্রজেক্ট ওয়াইজ, প্রজেক্টের একটা কনসেপ্ট থাকে, প্রজেক্ট আমরা বিভিন্ন বিজনেস প্রজেক্টগুলো করতে পারি। তারপর কন্ট্রাক্টের মধ্যে যেটা থাকে কাস্টমার, এটাকে নাম দিচ্ছে কন্ট্রাক্ট, মানে কন্ট্রাক্টের মধ্যে কাস্টমার থাকে, সাপ্লায়ার, এমপ্লয়ি, তারপর গ্রুপ অফ ট্রেনিং কাস্টমার ইত্যাদি থাকে আর কি। কাজের দক্ষতা হচ্ছে, স্কিল হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু কিছু কোম্পানি কী করে, সার্টিফিকেশনকে অনেক ভ্যালু করে, কারণ সার্টিফিকেট থাকা মানে তারা মনে করে যেটা এটা অথেন্টিক, সে এটা ভালো জানে। তো সার্টিফিকেশন ইজ ইম্পর্টেন্ট। জিরোতে সার্টিফিকেশনের ক্ষেত্রেও ঠিক তাদের একটা লার্নিং পয়েন্ট আছে, জিরো সেন্ট্রাল। এখানে আসার পরে আমরা এখানে লার্নিংয়ের পাশাপাশি আমরা সার্টিফিকেশান ফিচারগুলো দেখতে পারবো। তো আমার যেহেতু সার্টিফিকেশান আছে, আমি এখান থেকে দেখতে পারি সার্টিফিকেশান ব্যাচ। তো এখানে আসলে এখানে আমি দেখতে পাচ্ছি আমার সার্টিফিকেট এখানে অ্যাড হয়ে আছে আর কি। জিরোতেও কিছু এমসিকিউ কোয়েশ্চেন থাকে, কিছু এলোমেলো কোয়েশ্চেন থাকে, এগুলোকে সাজাতে হয়, যেটা আমরা এখান থেকে ক্লিক করে দেখতে পারি আর কি। সো আফটার লার্নিং এবং সার্টিফিকেশান এক্সামে জয়েন করার পরে, পাস করার পরে আমাদের এখানে একটা সার্টিফিকেশান অ্যাড হয়, যেটা আমরা প্রিন্ট করে অন্য জায়গায় শো করতে পারি। কিন্তু সবার আগে স্কিল করতে হবে। আর স্কিল করার জন্য আমাদেরকে ধরেন আমরা যে কোনো জায়গায় আমরা লার্ন করি, তখন স্কিলের পাশাপাশি সার্টিফিকেটটা প্লাস সফটওয়্যার স্কিল ভালোভাবে করলে তখন আমরা মার্কেট প্লেসে বিট করতে পারবো আমাদের টার্গেটের কাজগুলো নেওয়ার জন্য আর কি। তো কাজের ক্ষেত্রে আমাদের কোর্স প্ল্যানটা একটু শেয়ার করি তাইলে। আবার কোর্স প্ল্যানটা আমরা এখানে 25 মডিউলে একটা কোর্স প্ল্যান সাজাইছি, যেখানে আমাদের থাকতেছে, আপনারা তো দেখছেন অনেকে, বা আমি পরবর্তী দিব। তো এখানে আমাদের ফান্ডামেন্টাল অফ ফ্রিল্যান্সিং, অ্যাকাউন্টিং বেসিস ইত্যাদি সম্বন্ধে বলা হবে প্রথম ক্লাসে 3টা মডিউলে। তারপরে এখানে ম্যাটেরিয়ালস দেওয়া হবে পাশাপাশি হেল্পফুল। তারপর এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সম্বন্ধে আলোচনা করা হবে। অ্যাকাউন্টেন্সের জন্য এক্সেল এবং পাওয়ার পয়েন্ট আসলে কী ধরনের কাজগুলো করে, সেক্ষেত্রে কিছু অনেকে ক্লায়েন্টস বলে যে তুমি এক্সেল এক্সপার্ট কিনা বা এক্সেল পারো কিনা, এগুলো কিন্তু সর্বপ্রথমে জিজ্ঞেস করে। তো এক্সেল আমাকে জানতে হবে। তো এক্সেলের যে মিনিমাম যে জানাগুলো, এগুলো জানার জন্য যা দেখানো সেটা দেখানো ট্রাই করবো। আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমার সময় জানা থাকে না। আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন জানা থাকলে তো আপনার লোকাল জবের ক্ষেত্রে আপনার হেল্প করবে। আর এক্সেল তো আপনার লোকাল জবের ক্ষেত্রে হেল্প হচ্ছে। এক্সেল অনেকে দেখা যাচ্ছে অফিসে এক্সেলের অনেক নর্মাল সূত্রগুলো পারে না, যার কারণে তারা কিন্তু টেকনিক্যালি একটু লুজার থাকে। এরপরে 3 নম্বর ক্লাস আমরা যেটা করবো, কুইকবুকস অনলাইনের একবারে সেট আপ থেকে শুরু করে সব দেখানো ট্রাই করব। তারপরে কি ফিচারগুলো দেখাবো, যেটা একটু দেখাচ্ছি আরও দেখাবো। তারপরে ডেস্কটপ আর অনলাইনের মধ্যে ডিফারেন্স তো দেখাবোই। তারপরে ইন্টারফেসগুলো তো দেখছেন, এটা ইন্টারফেসগুলো টোটাল ব্রেকডাউনটা দেবো এবং কাকে কখন কীভাবে ইউজ করতে হয় দেখাবো। তারপরে একটা কোম্পানি কীভাবে ক্রিয়েট করতে হয়, কোম্পানি ক্রিয়েট করার পরে তারপরে কাস্টমার কীভাবে ভ্যান্ডর ম্যানেজ করতে হয়, প্রোডাক্ট ম্যানেজ করতে হয়, সেলস এক্সপেন্স ট্র্যাকিং, প্রজেক্ট সবগুলো দেখানো হবে। তারপরে এরপরে কুইকবুকসের দেখাবো হচ্ছে আপনার ম্যানেজিং ট্রানজ্যাকশন কীভাবে করতে হয়, রিপোর্টিং করতে হয় কীভাবে, সেটার ব্যাপারে আমরা একটা দেখাবো, অর্কফ্লো দেখাবো, যেটার মধ্যে ব্যাংক রিকোয়েশন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তারপর সেলস ট্রানজ্যাকশন, তারপরে রেকর্ডিং, এক্সপেন্স ইত্যাদি থাকবে। আর এরপরে পেরোল ট্যাক্স কমপ্লায়েন্সের এই ব্যাপারে কিছু একটা গাইড দিব আর কি। আর থিওরিটিক্যালি ম্যাটেরিয়াল সাপোর্ট দেবো, কিন্তু যেটা আপনারা পরবর্তীতে বেসিক এই স্টাডি থেকে শুরু করে পরবর্তীতে গ্রিপ করতে পারবেন। আর রিপোর্টিং, ফিনান্সিয়াল অ্যানালাইসিস ইত্যাদি দেখানো হবেই। এরপর জিরো ক্ষেত্রে ঠিক ফাইল থেকে আমরা একটা ডেমো পণ্যের ফাইল থেকে এখানে একবারে কোম্পানির সেটিং থেকে শুরু করে যাগুলো বলছি সবগুলো দেখাবো, ডেমো কোম্পানির মাধ্যমে দেখাবো। তারপরে আমরা লাস্টে যেখানে মার্কেট প্লেসে সাইন আপ করতে হয়, কীভাবে প্রোফাইল সেট করতে হয়, তারপরে পোর্টফোলিও ডেভেলপমেন্ট কীভাবে করতে হয় ইত্যাদি দেখাবো। মার্কেট প্লেসের মধ্যে আমরা প্রাধান্য দেবো আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার আর লিঙ্কডইনকে দেবো। লিঙ্কডইনের ব্যাপারে আমি পরে বলতেছি আরও। তো মার্কেট প্লেস সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব। এরপরে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস অ্যান্ড অ্যাসেসমেন্টের একটা রাখছি, যে কাজগুলো শিখছেন বা জানছেন, এটা একটা প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট তো দেওয়া লাগবে। তাহলে আপনি নিজেকে তো নিজে জাজ করতে পারবেন না আপনি শিখছেন কিনা, বা আমি যদি থাকি তাহলে আমি বুঝবো যে আপনারা শিখছেন বা বুঝছেন বা শিখে লাভ হয়েছে। এটা একটা প্র্যাকটিক্যাল একটা অ্যাসেসমেন্ট থাকবে আর কি। তো
তো এভাবে আমরা ধরেন একটা কোর্স শেষ করে ইনশাআল্লাহ ধরেন পাশাপাশি আরেকটা সাপোর্ট দিব কুইকবুকস যেহেতু সার্টিফিকেটের একটা ভ্যালু আছে, এই সার্টিফিকেটগুলো কীভাবে নেওয়া যেতে পারে সে ব্যাপারে একটা হেল্প করবো অবশ্যই। তাহলে আপনারা যদি সার্টিফিকেটটা পেয়ে যান তাহলে আপনারা লোকালি বা ফরেন যে কোনো জায়গায় বলতে পারবেন আই এম সার্টিফাইড, আই ক্যান ডু সাপোর্ট ইউ, এবং কনফিডেন্টলি কাজ করতে পারেন। তো আমরা এখানে কোর্সের যেটা করছি 8টা ক্লাসে করছি, বাট 8টা ক্লাস হয়তো হবে না। আজকে যেমন আপনাদের 30 মিনিট বলছি, 30 মিনিটে শেষ করতে পারছি, আমার তোমার অনেকক্ষণ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য 8টা ক্লাসের সাথে আরও অ্যাড ইন হবে, ভালো কিছু লার্ন করার জন্য বা দেওয়ার জন্য যদি করা লাগে করবো। তো এটা থাকবে। আমরা এখন আসি, সবাই কোশ্চেন করতে পারেন জজের পক্ষ থেকে ইনশাআল্লাহ, একজন একজন করে আর কি, শর্টলি বলতে পারেন। আপনারা যে আপনি যে কোর্সটা করাবেন সেখানে প্র্যাকটিক্যাল মানে ইয়া দিয়ে মানে রিয়েল সিনারিও দিয়ে কি আপনারা ইয়া করবেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিয়েল সিনারিও, একটা ব্যাংকের স্টেটমেন্ট কেমন হয়, ক্লায়েন্টসের কাজগুলো কেমন হয়, এগুলো দেখানো হবে। তবে আমরা একটা ডেমো কোম্পানি ক্রিয়েট করে, অর্থাৎ আমি তো ধরেন ক্লায়েন্টসের বিভিন্ন কাজ পাবো। এখন ক্লায়েন্টস এক এক সময় এক এক কাজ দেবে, তো তার সবগুলো কাজ তো আপনাকে মার্জ করে একটা কাজ বানাতে হবে, যে কাজ করলে যেটা ফাইল আপনাকে আপনি ফাইলগুলো ধরে ইনপুট দিবেন, যাতে এমনভাবে করতে হবে যাতে প্রত্যেকটা ফিচারগুলো হিট করে, যাতে আপনি বুঝতে পারেন কোন কাজ কখন কীভাবে করতে হয়। এইভাবে একটা ডেমো কোম্পানি ক্রিয়েট করে আমরা করবো। বাট ক্লায়েন্টসের যে রিয়েল প্রজেক্ট যেটা বলে, অনেকে বলে রিয়েল প্রজেক্টের কাজগুলো এটা আইডিয়া দেওয়া হবে, কিন্তু ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমরা একটা ডেমো কোম্পানি দিয়ে আমরা ইনপুট দেওয়াবো, যাতে সবগুলো জায়গায় হিট করে অন্তত ফিচারগুলো বোঝা যায়। পাশাপাশি আরও করবো, পাশাপাশি ধরেন আরও কয়েকটা ডেমো কোম্পানির বা রিয়েল ক্লায়েন্টের কাজ যেটা বলা হয় এরকম কিছু ফাইল দিয়ে দেবো, যেটা আপনারা পরে প্র্যাকটিস করতে পারেন, করলে আপনাদের জন্য একটা সাপোর্টেড হেল্পফুল হবে আর কি। জি, অন্য কেউ বলেন। ওয়ালাইকুম আসসালাম। ফার্স্টে লিংকডইনে অ্যাকাউন্ট করা কি মানে লিংকডইন থেকে অ্যাকাউন্ট ঠিক হবে না জাস্ট অন্য ফাইবার বা আচ্ছা অনেকে আছে। আচ্ছা, আপনি বলছেন তো আমি একটু জাস্ট দেখাই লিংকডইনে কি অপরচুনিটি আছে, এটা বেটার হয়। আমি আসলে এত সময় চলে গেছে, সময়টা আসলে বেশি হয়ে গেছে আমার। স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? আমি লিংকডইনে একটু ঢুকলাম। লিংকডইনে কিন্তু জি অনেকে তো অ্যাকাউন্টিং নলেজ আছে বাট অথবা মার্কেট প্লেস গুলোতে এভাবে ঘাটাঘাটি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। এক্ষেত্রে কি মানে আপনার ফার্স্ট ক্লাস থেকেই অনেকে মানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন তাহলে অনেক অথবা অ্যাকাউন্টিং নলেজ জানে, তো মানে তার পাশাপাশি একটু টুকটাক ওই একসাথে ঘাটাঘাটি করলে অ্যাকাউন্টে ঘাটাঘাটি করলে যে পোর্টফোলিও ডেভেলপ করলো ফার্স্ট ক্লাস থেকে এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ঠিক হবে কিনা মানে শুরু থেকে? অনেকে আপনি বলতেছেন ফার্স্ট ক্লাসে অ্যাকাউন্ট করার জন্য, হ্যাঁ করা যাবে, যদি সবাই বলে কোনো সমস্যা নাই, করা যাবে। আমরা এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার বলি। এখন আপনি অ্যাপ্লাই করলেন, সাপোজ আপনি যদি স্কিল না হন, আপনি যদি সফটওয়্যার ম্যানেজ করতে না পারেন, আপনি হয়তো কাজ দিবে, আপনি বলছেন যে ভালো করে কভার লেটার লিখছেন যে আই ক্যান ডু, আমি জানি, তারা আপনি যদি সত্যিকার তো স্কিল না থাকেন তাহলে কি আপনি কাজ ভালো সাপোর্ট দিতে পারবেন? তখন আপনার ফার্স্ট আমরা মানে ফার্স্টে অ্যাপ্লাই করব না, মানে জাস্ট আমি নিজেরাই একটু ঘাটাঘাটি করব। হ্যাঁ, এটা ভালো। এটা আমার এটা আমি একটা ব্লগ দেখছি, যে ব্লগের মধ্যে লিখছি যে অবশ্যই ক্লায়েন্টসের কাজগুলো কীরকম দেখা উচিত, মানে রিসার্চ করতে হবে, ক্লায়েন্ট জব রিসার্চ করতে হবে। এই জন্য ক্লায়েন্টটা আসলে কী, তাহলে ওই দেওয়ার মধ্যে দেখাগুলো দেখে দেখে আমার কী হবে, আমার মাথায় ওইভাবে কাজ করবে যে তাহলে আমাকে এভাবে শিখতে হবে, আমাকে ওই ফিচার জানতে হবে, ওইটা শিখতে হবে, তাই না? আপনার কনসেপ্ট ঠিক আছে? হ্যাঁ, এটা করা যায়। দেখলাম কি ধরনের জব পাওয়া যায়, হ্যাঁ করা যাবে, কোনো ব্যাপার না, এটা করাই যায়। ক্লায়েন্টসের কাজগুলো দেখার জন্য একটা অ্যাকাউন্টস করাই যায়। আমি হয়তো সাপোজ একটা 2 দিন গ্যাপ থাকলো, আপনি হয়তো এটা লার্নিং করলেন, পাশাপাশি ক্লায়েন্টসের ওখানে বুকগুলো দেখলেন কেমনে কেমনে কী হয়। আর এখন তো ধরেন অনেকভাবে অনেক কিছু আছে, এআই আছে, চ্যাট জিপিটি বা আদার্স, এগুলো একটু ঘাটাঘাটি করলে তথ্য পেয়ে যান। কিন্তু আপনাকে স্কিল হতে হবে, এখন করা যাবে, সমস্যা না। আচ্ছা, আমরা লিংকডইনে আসি। হ্যাঁ, লিংকডইনে কিন্তু প্রচুর সুবিধা আছে, সুযোগ আছে। এই জন্য যারা আছেন তারা অবশ্যই আমি মনে করি লাকি ম্যান, কারণ হয়তো অনেকে জানেন বাট অনেকে হয়তো মিস করে চলে গেছেন, ভুলই হয়েছে আমি মনে করি। কারণ লিংকডইনে এখানে ধরেন প্রচুর সুযোগ আছে। এই জন্য লিংকডইনে সবচেয়ে সরাসরি ক্লায়েন্টের সাথে সুযোগ করা মানে মিট করার সুযোগ থাকে। কেন, কীভাবে? আপনার এখানে একটা অপশান থাকে সেলস নেভিগেটর। হ্যাঁ, এই সেলস নেভিগেটরের জন্য আপনি কিনবেন, এটা মান্থলি একটা প্যাকেজ আছে। তখন আপনি সরাসরি ওয়ার্ল্ডের যে কোনো ক্লায়েন্টসের আপনি সরাসরি কানেক্ট হতে পারেন, তাদের মেইল দেখতে পারেন,
তাদের অ্যাড্রেস হিজিবিজি সব দেখতে পারেন। তখন আপনি যদি একটা পলিশভাবে সুন্দরভাবে আপনার প্রোফাইলটা, যেমন আমার যেমন প্রোফাইলটা ভেরিফাইড, তাই না, আমার প্রোফাইলটা ভেরিফাইড, আমার প্রোফাইলটা অনেকগুলো অপটিমাইজ করা আছে আমার এখানে। তো এরকম আরও সেট করার পরে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন যে আমি অবশ্য অনেকের রিকোয়েস্ট পাঠাই না, তাহলে কানেকশন আরও বেশি দেখতেন আর কি, ওরকম রিকোয়েস্ট পাঠানো হয় না। তো যখন অপটিমাইজ করবেন প্রোফাইল, অ্যান্ড দেন আপনি যখন সেলস নেভিগেটর যদি কিনতে পারেন, একজনে কিনবেন না, কয়েকজন মিলে কিনবেন সেলস নেভিগেটর কেনার পরে, তখন আমার একটা ভিডিও আছে, আমি পরে শেয়ার করতেছি, সেলস নেভিগেটর বা কীভাবে কাজ পাওয়া যায়, আমি পরে শেয়ার করবো, তাহলে আরও ক্লিয়ার হবে। আমি মনে করি ইটস বেটার দেন আপওয়ার্ক, ফাইবার এবং ফ্রিল্যান্সার থেকে বর্তমানে আমি মনে করি এই লিঙ্কডইন, কারণ সেখানে সরাসরি ক্লায়েন্টকে পাওয়া যাচ্ছে। যে ক্লায়েন্টটা আপনাকে আপওয়ার্কে ঢুকে যে কাজ দিচ্ছে, যে কাজগুলোর জন্য শয়ে শয়ে অ্যাপ্লাই করে, তাহলে সেটার থেকে বেটার অবশ্যই লিঙ্কডইনে করলে আপনাকে এখানে সরাসরি ক্লায়েন্টস পাওয়া খুবই সহজ, এবং এর জন্য আপনাকেও এখানেও কিন্তু খরচ করা লাগবে। আমি মনে আছে 5,000 টাকা খরচ করে মান্থলি 5,000 প্লাস খরচ করছি, কইটা অনেকগুলো ক্লায়েন্টসের ডাটা নিয়েছি, মেল করছি এবং রেসপন্সও পাইছি। হ্যাঁ, রেসপন্স পাইছি। অনেকে আবার এর মধ্যে ছিল তারা আরও হাই প্রফেশনাল, তো তাদেরকে হয়তো রিচ করতে পারেনি, বাট এখানে সুযোগ আছে, আমি বুঝতে পারছি এটা সুযোগটা আছে লিঙ্কডইন থেকে। লিঙ্কডইন কিন্তু সরাসরি আমি এখান থেকে জবেও যাই, এখানে জব ট্যাবটা আছে, জবে গেলে আমি যদি এখানে সার্চ করি, এখানে আমি সাপোজ লিখলাম যে কুইক বুকস আমার করাই আছে, আমি লোকেশন দেবো হচ্ছে ইউএসএ দেবো, ইউএসএ। এখন দেখেন জবগুলো দেখা আছে, দেখছেন এখানে কিন্তু লিঙ্কডইনও কিন্তু আছে জব, যে জবটা আপনার আপওয়ার্কে পাচ্ছেন আপনি কিন্তু এখানে পাচ্ছেন, কিন্তু এখানে কোনো খরচ লাগতেছে না অ্যাপ্লাই করতে। এখন এইটাতে অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই যে বাটন থাকাতে অ্যাপ্লাই করলে সরাসরি ওদের একটা সাইটে চলে আসে। আমি যদি ইজি অ্যাপ্লাই যেটা থাকে, এই যে ইজি অ্যাপ্লাই বুক কিপার, হ্যাঁ বুক কিপার আছে, এটা আমাদের কাজ আর কি। ইজি অ্যাপ্লাই আমি যদি ক্লিক করি, এখানে আমি যে প্রোফাইল আমার সেট করা আছে, অলরেডি অনেক কিছু দেওয়া আছে, এখানে যাওয়ার পরে দুইটা সিভি আমার এখানে আপলোড করা আছে। তো এটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল সিভি, এটা আমি যদি দিই, আমি এখন অ্যাপ্লাই করতেছি। তো অ্যাপ্লাই করার পরে এখানে কী চাচ্ছে, হ্যাঁ ওকে, এগুলো দেওয়ার পরে আমি জাস্ট অ্যাপ্লাই করলাম, চলে গেলো। হ্যাঁ, এখন আসেন, আমি সিভি দিলাম, এখন আমি কি পাই যাবো যে না, এখানেও ব্যাপার আছে, আপনার মতো আমরা তো অনেকেই করতেছি, সে কাকে নিবি, তো এই জন্য এটাও দেখতে হবে। প্লাস হায়ারিং এজেন্ট যেখানে থাকে, আমি অর্থাৎ লিঙ্কডইনে এখানে হায়ারিং এজেন্ট, ইন্ডিভিজুয়াল, কোম্পানি সবাই আছে। এই স্ট্র্যাটেজিগুলো বের করতে হবে যে কার সাথে আমার কানেক্ট হলে আমার কাজ পাওয়ার অপরচুনিটি থাকবে। তো কাজ পাওয়ার জন্য প্রথমে তো আপনাকে স্কিল হতে হবে, প্রোফাইল সেট করতে হবে। প্রোফাইলটা সেট করলেন, প্রোফাইল সেট করার পরে আপনার কানেকশন বিল্ড আপ করতে হবে। সেটা হায়ারিং এজেন্ট হতে পারে অথবা সরাসরি ক্লায়েন্টের সাথে হতে পারে। আর ক্লায়েন্টের সাথে সরাসরি হওয়ার জন্য সেলস নেভিগেটর ইজ বেস্ট অপশন আমি মনে করি, যেটা পারচেস করে নিতে হয়। পারচেস করার ক্ষেত্রে আপনারা একজনে নেবেন না, দুই তিনজনে কিনবেন, কিনে লিড জেনারেশন করবেন। লিড জেনারেশন করে ওদের ইমেলে, যে এখানে ধরেন এগুলো কিনলে আমাকে টাকা দিতে হবে, এখানেও টাকার ব্যাপার আছে। তো আসলে টাকা ছাড়া কিছু হয় না। ফ্রি ভার্সনে আপনি ভালো কিছু পাওয়া আশা করা ঠিক না, সব জায়গায় আপনাকে টাকা দিতে হয়। আপনার ভালো কোনো কাজ করতে গেলে টুলস লাগে, কিনা লাগে, বা কোনো কিছু পারচেজ অপশান করা। আগে তো একসময় ফ্রি ছিল, এখন তো প্রচুর মানুষ, এই প্রচুর মানুষের কারণে ওরা ব্যবসা করতেছে। তো লিঙ্কডইন ইজ বেস্ট পারফেক্ট। আপনার সেলস নেভিগেটর নিলে আপনি সরাসরি ওদের সাথে অ্যাপ্লাই করতে পারতেছেন, কানেক্ট করতে পারতেছেন, এটা গুড লিঙ্কডইন থেকে। তো ভাই যেটা বলছেন সিবাত ভাই, এটা ভালো যে মার্কেট প্লেস যদি আমি প্রথম থেকে সাইন আপ করি, কোনো সমস্যা নেই। সাইন আপ করলে তাহলে আমি প্রতিদিন যদি একটু ওভারভিউ করি মার্কেট প্লেসের কাজগুলো কী, তাহলে আমার মাথায় ঢুকবে যে কাজগুলো কি আসলে। কারণ আমি যখন ভিডিওসে অ্যাপ্লাই করি, দেখেন আমি কিন্তু এখানেও দেখি কাজের টাইটেলটা কী, কোন পজিশান, তারপর কী কাজ করতে হবে, তাই না, তারপর স্যালারি কত তো আমি দিই। তো এখানে কিন্তু এরকমই ব্যাপারটা কাজ করে। তো এটা ভালো, এটা গুড, কিন্তু স্কিল পাশাপাশি ডেভেলপ করতে হবে, করার পরে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করা যাবে, দেখা যাবে, দেখার জন্য ওভারভিউ করার জন্য দেখা যাবে। তো গুড, আপনার কোশ্চেনটা ভালো। আর অনেকে বলতে পারেন, সবার মূল্যবান সময় নষ্ট করার জন্য সরি, আসলে কিছু করার ছিল না, আমার কিছু মনে রয়ে গেছে এখনো। কেউ বলতে চাইলে বলতে পারেন, আমার মনে হয় অনেক কিছু শেয়ার করে ফেলছি। আরও যদি গ্যাপ থাকে বলতে পারেন, বা ইনবক্সে নক করতে পারেন। আর কেউ কিছু বলতে চাচ্ছেন? ক্লাস কটা শুরু হবে? ক্লাস ইনশাল্লাহ আগামী 8টা থেকে 10টা হবে রাত্রে, সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার, 2 দিন রাখছি। অনেকে অলরেডি জয়েন করছে, তো হয়তো বেশি নেব না, কারণ বেশি নিলে তো এঙ্গেজমেন্ট থাকে, সময় লাগে বেশি, যার কারণে একটু কমের মধ্যে রাখতে যাচ্ছি। একটা যেখানে যারা থাকবেন বা একটা টিম ওয়ার্কের মধ্যে থাকবেন, পরবর্তীতে আপনারা হয়তো আমাদের মাধ্যমে এখনও সুযোগ তৈরি হতে পারে, কাজ পাওয়ার সুযোগ থাকবে। তবে সবার আগে প্রাধান্য দেবে স্কিল। তো আমরা লুকস লাইক এ টিম মেম্বার, হ্যাঁ, আমার সাথে শুধু আমি একা না, আমাদের। তো আপনারা চিন্তা ভাবনা করেন, ইনশাল্লাহ ওয়েলকাম। আপনারা যারা আসেন সবাইকে ধন্যবাদ থাকার জন্য, সময় দেওয়ার জন্য।
আপনাদের সময় নষ্ট করছি বা হয়তো অনেক কিছু ভালোভাবে প্রেজেন্ট করতে পারিনি। যদি থাকেন ইনশাল্লাহ হয়তো বেটার কিছু ফিউচারে হবে আশা করতেছি। ক্লোজ করে দিলাম ইনশাল্লাহ। ইনশাআল্লাহ জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।